কি খবর তোমাদের, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার। আজকে আমরা সবাই মিলে শুরু করব ফিজিক্সের তৃতীয় চ্যাপ্টার বল। তোমরা ফিজিক্সের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চ্যাপ্টার সম্পর্কে জানো। দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয় গতির মাধ্যমে, তৃতীয় চ্যাপ্টারে হচ্ছে বল এবং চতুর্থ চ্যাপ্টারে হচ্ছে শক্তি। এই চ্যাপ্টার তিনটা একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার উপর নির্ভরশীল। তো দ্বিতীয় চ্যাপ্টার গতি সম্পর্কে জানার পরে এই চতুর্থ চ্যাপ্টার সব থেকে ইন্টারেস্টিং কনসেপ্ট হচ্ছে বল। কারণ তোমরা এ পর্যন্ত, এ যাবৎকাল পর্যন্ত শুধুমাত্র বল সম্পর্কে জানছো, বল কিভাবে প্রয়োগ করতে হয়, একজন আরেকজনের উপর বল প্রয়োগ করো, গরিবের উপর বড় লোক বল প্রয়োগ করে, তাই না? এই ধরনের বল আমরা বহুত কথা শুনে আসছি, কিন্তু বল কখনো মেজারমেন্ট করতে পারো নাই, বল পরিমাপ করতে পারো নাই। আজকে ইনশাল্লাহ আমরা বল কি বিষয় এটা ফিল করব, বলকে পরিমাপ করা শিখবো এবং বল সম্পর্কে একটা ডিটেলস ধারণা লাভ করবো ইনশাল্লাহ। সো এক নজরে চ্যাপ্টার যদি দেখো, এই চ্যাপ্টারে প্রথম আমরা কি পড়বো? এক নজরে এই চ্যাপ্টারে প্রথম আমরা বল সম্পর্কে জানবো এবং বল সম্পর্কে ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য ভরবেগ কনসেপ্টটা লাগবে। এরপরে আমরা ভরবেগ এবং গতিশক্তির সংরক্ষণশীলতা টপিকটা পড়বো এবং এই টপিক থেকে হিউজ ম্যাথ আছে। মোটামুটি চ্যাপ্টারের 60% কভার হয়ে যাবে এই পর্যন্ত, যা আমরা আজকের ক্লাসেই শেষ করে ফেলবো। এরপরে ঘর্ষণ এবং কপিকল রিলেটেড ম্যাথ আছে এবং এখানে নিউটনের যে তিনটা সূত্র আছে, জড়তার সূত্র, ভরবেগের সূত্র এবং ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, এই প্রত্যেকটা সূত্রের মাধ্যমে আমরা বল, ভরবেগ এবং ঘর্ষণ, ঘর্ষণ হচ্ছে তৃতীয়, ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র থেকে আসবে, বলের ব্যাখ্যা আসবে দ্বিতীয় সূত্র থেকে, বল সম্পর্কে ধারণা আসবে নিউটনের প্রথম জড়তার সূত্র থেকে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো পড়ে ফেলবো এবং আমরা সিকিউ তো সলভ করবোই, 2024-এর টেস্ট পেপার সলভ করব, 2026-এর টেস্ট পেপার সামনে যখন আসবে ওইটাও তো আমরা সলভ করব। সো সিকিউতে আমি এই সূত্রগুলোর সামারি আকারে দিব। এখন যেহেতু আমরা শুধু সূত্র বুঝবো, সুতরাং সূত্রগুলো এখন সামারি আকারে দিব না। তো চলো আমি দেরি করব না, এই চ্যাপ্টারটা শুরু করবো ইনশাল্লাহ এবং বল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমরা নিব। বল যেন আমরা ফিল করতে পারি আজকের পরে থেকে, বল যেন আমরা মাপতে পারি। চলো চলো কথা না বলে আমরা ইনশাল্লাহ তৃতীয় চ্যাপ্টারের প্রথম লেকচারটা শুরু করতেছি, 3.01 লেকচার। দেখো আমি ফার্স্টে বলের সংজ্ঞাটা লিখে রাখছি। যাকে নিয়ে এত আলাপ আলোচনা করব, যদি তার সংজ্ঞাটাই না জানি ভালো করে, তাহলে কি তাকে নিয়ে আলোচনা করা যাবে? এক নাম্বার, বলের সংজ্ঞার দুইটা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে, তার গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। দুইটা অংশ। প্রথম অংশটা কি একটু চিত্রের মাধ্যমে বুঝো। মনে করো এই যে এখানে একটা ইট বসানো আছে, এই ইট স্থির অবস্থায় আছে, এর ইউ হচ্ছে 0, এর উপর আমি একটা বল প্রয়োগ করতে চাই, বল প্রয়োগ করে এই ইটটাকে গতিশীল করতে চাই। তাহলে এই যে যে ইট স্থির অবস্থায় ছিল, তার উপর আমি একটা বল প্রয়োগ করতেছি বা তার উপর আমি কিছু না কিছু একটা প্রয়োগ করতেছি, প্রয়োগ করে একে আমি গতিশীল করতে চাইতেছি। সো আমি যা প্রয়োগ করতেছি তাকেই বলা হবে বল। অথবা অথবা মনে করো যে একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে, একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে। আমি কি করতে পারি? দুইটা কাজ করতে পারি। মনে করো গাড়িটা গতি 10 মিটার পার সেকেন্ড, আমি এর উপর বল প্রয়োগ করে এর গতি 20 মিটার পার সেকেন্ড বানাইতে চাই, অর্থাৎ বল প্রয়োগ করে এর গতি বাড়াইতেছি, যে গতি আছে তার থেকে বেশি গতি বানাইতেছি। তাহলে এই গতি বৃদ্ধি করার জন্য আমি যা প্রয়োগ করব সেটাই হচ্ছে বল। আবার এমনও হতে পারে যে গাড়িটা 10 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে, কিন্তু আমি এর বিপরীতে বল প্রয়োগ করে এর বেগ 0 বানাই ফেলতে চাই, অর্থাৎ গাড়িটিকে থামাই ফেলতে চাই। তাহলে এখানেও যা প্রয়োগ করব সেটা হচ্ছে বল। এখন কি বল সম্পর্কে একটা ধারণা পাইতেছি? যা স্থির বস্তুর উপর কাজ করবে, কাজ করে তাকে গতিশীল করবে বা করতে চাবে, চেষ্টা করবে, সেটাই বল। অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করবে, ক্রিয়া করে তার গতি আরো বেশি বৃদ্ধি করবে অথবা তার গতি কমাবে, দুইটার একটা করবে, সেটাও হচ্ছে বল। তাহলে এই যে বলের একটা ক্লিয়ার সংজ্ঞা আমাদের সামনে চলে আসছে। এবার বল সম্পর্কে সুন্দর একটা ধারণা পাই নিউটনের তিনটা সূত্র থেকে। তোমরা জানো নিউটনের তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এবং আজকে তো সূত্র তিনটা আমরা বুঝবই। নিউটনের যে প্রথম সূত্র, এই সূত্রকে বলা হয় জড়তার সূত্র। এই সূত্রকে কি বলা হয়? জড়তার সূত্র। এখন কথা হচ্ছে নিউটনের সূত্র থেকে আমরা বলের ধারণা পাই। নিউটনের জন্ম তো 1600-1700 সালের দিকে, 1700 শতাব্দীতে, তাই না? নিউটনের জন্মের আগে কি বল সম্পর্কে কোনো ধারণা ছিল না?
নিউটনের জন্মের আগে তো রোমান এম্পায়ার গেছে, মিশরের পিরামিড বানায় ফেলছে, কত কত বড় বড় যুদ্ধ গেছে। তাহলে কি বল সম্পর্কে মানুষ জানতো না? অবশ্যই জানতো। কিন্তু নিউটন হচ্ছে গাণিতিক ভাবে বলকে পরিমাপ করার জন্য প্রথম একটা সুন্দর থিওরি দিছে, এবং বলকে পরিমাপ করার জন্য গাণিতিক ব্যাখ্যা প্রদান করছে, যৌক্তিক গাণিতিক ব্যাখ্যা। এই জন্য নিউটনের গতিসূত্র থেকে আমরা অ্যাকচুয়ালি বল সম্পর্কে জানি। তো জড়তা বিষয়টা কি? জড়তা বিষয় হচ্ছে চিরকাল একই অবস্থায় থাকতে চাওয়া, অবস্থার পরিবর্তন না চাওয়া, যে অবস্থায় আছে চিরকাল সেই একই অবস্থায় থাকতে চাওয়া। তাহলে একই অবস্থায় থাকতে চাওয়া, চিরকাল থাকতে চাওয়া, এটাই হচ্ছে জড়তা। চিরকাল থাকতে চাওয়া। এখানে যেমন তোমাদের একটা উদাহরণ দিই, তোমরা বা আমরা কিছু কিছু স্টুডেন্ট আছি, আমরা হচ্ছে যে অবস্থায় আছি চিরকাল ওই অবস্থায় থাকতে চাই। আমরা বিছানায় শুয়ে আছি তো শুয়েই আছি, উঠবো, উঠে যে পড়াশোনা করব, ভালো রেজাল্ট করার চেষ্টা করবো, আমাদের মধ্যে কোনো চেষ্টা নাই। এটাও এক প্রকার জড়তা। তুমি যেইভাবে আছো অলস ভাবেই আছো, অলস ভাবেই পইরা আছো, এটা জড়তা। তোমাকে ঠেলা গুতা দিলে, গার্ডিয়ান আইসা যখন ধাক্কা মারে, টিচার যখন শাসন করে, তখন তুমি কিছুটা পড়ো, আবার আগের মতো শুয়ে পড়ো, তাহলে এটা হচ্ছে তোমার জড়তা। বাহ্যিক বল প্রয়োগ না করলে তুমি স্থিরই থাকো, তুমি কখনোই গতিশীল হও না, তাহলে এটাও একটা জড়তার উদাহরণ। তাহলে জড়তা হচ্ছে অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে গতি জড়তা, একটা কি গতি জড়তা, আরেকটা হচ্ছে স্থিতি জড়তা। গতি জড়তা, স্থিতি জড়তা। তাহলে এখান থেকে আমি বলের ধারণা কি ভাবে পাবো? গতি জড়তা মানে হচ্ছে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা। গতি জড়তা মানে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা। গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা, এটাকে বলা হয় গতি জড়তা। আর স্থিতি জড়তা মানে কি? স্থির থাকতে চাওয়ার প্রবণতা। সহজ কথা, স্থির থাকতে চাওয়ার প্রবণতা, এটা হচ্ছে স্থিতি জড়তা। এবং এটা কি? চিরকাল থাকতে চায়। তাহলে যে বস্তু স্থির আছে সে চিরকাল স্থির থাকতে চায়, এবং যে বস্তু গতিশীল আছে সে চিরকাল গতিশীল থাকতে চায়। এই যে যে চাওয়ার প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। এই জড়তার পরিবর্তন করতে পারে একমাত্র কে? বল। তাহলে এই যে যে নিউটনের প্রথম সূত্র জড়তার সূত্র, এই জড়তার সূত্র থেকে মোরাল বা লেসনটা আমরা কি শিখলাম? সেটা হচ্ছে জড়তার পরিবর্তন যে করে সেই বল। জড়তার পরিবর্তন, জড়তার পরিবর্তন যে করে সেই হচ্ছে বল। তাহলে দেখো, মোটামুটি বল সম্পর্কে আরেকটু জানলাম। প্রথম হচ্ছে বলের সংজ্ঞাটা জানছিলাম, এখন নিউটন তার সূত্রের মাধ্যমে আমাদেরকে জানাই দিল যে স্থিতি জড়তা কি, গতি জড়তা কি, এবং এই জড়তার পরিবর্তন করতে চাইলে যা লাগবে সেটাকে বলা হবে বল। তাহলে বল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আসছে না? যা স্থির বস্তুকে গতিশীল করতে চায়, অথবা যা গতিশীল বস্তুর গতি পরিবর্তন করতে চায়, বৃদ্ধিও করতে পারে, হ্রাসও করতে পারে, এটাই হচ্ছে বল। বল সম্পর্কে একটা ধারণা আসছে। এখন বল মাপার জন্য তোমার যাইতে হবে নিউটনের দ্বিতীয় সূত্রতে। তার আগে আরো কিছু কনসেপ্ট আছে। এই যে যে বল, এই বল কয়েক প্রকারের হতে পারে, আমরা আরেকটু জেনে নেই বল কি কি প্রকার হতে পারে। নিচে জায়গা আছে, নিচে আমরা দেখি। বল একটা আছে স্পর্শ বল। একটা কি বল? স্পর্শ বল, এক নাম্বার। দুই নাম্বারে আছে অস্পর্শ বল। এগুলা তোমাদের ক নাম্বারের সংজ্ঞা আসে? অস্পর্শ বল। স্পর্শ বল কি? যা দুইটা তলের মধ্যে সরাসরি ঘর্ষণ হয়, বা দুইটা বস্তুর মধ্যে সরাসরি স্পর্শ হয়, সেটাকে স্পর্শ বল বলবে। যেমন আমি একটা কাঠের বস্তুকে, এই যে একটা কাঠের বস্তু, ফার্স্টে যে চিত্র আঁকছিলাম, একটা কাঠের বস্তুকে আমি ঠেলতেছি, তাহলে কি ঘর্ষণ হইতেছে? বা রাস্তার উপর তার একটা, বা আমি যে বল প্রয়োগ করতেছি কাঠের বস্তুর সাথে, কি কাঠের বস্তুকে আমি স্পর্শ করছি। অথবা তুমি মনে করো তুমি একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে দড়ি বাঁধছ, রশি বেঁধে তুমি টানতেছ, তাহলে কি এই যে একটা রশি যে বাঁধছ, এটা কি তুমি তাকে স্পর্শ করছো, ধরছো, ধইরা টানতেছো। তাহলে দুইটা বল যখন, যেমন এই যে আমার হাতের তালুটা ঘষতেছি, তাহলে দুইটা তল, দুইটা তলের মধ্যে কি হইতেছে? স্পর্শ হইতেছে, এটাও এক ধরনের বল। তাহলে স্পর্শ বল মানে কি? যখন সরাসরি প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলা হয়। আমরা শুধু উদাহরণ দেখব, যেমন হচ্ছে স্পর্শ বল কোনগুলো? ঘর্ষণ বল, ঘর্ষণ বল, টান বল, এগুলা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল,
যখন প্রত্যক্ষ স্পর্শের প্রয়োজন হয় না, ধরা হয় না, ছোঁয়া হয় না, তারপরেও বল থাকে, এই ধরনের বলকে বলে অস্পর্শ বল। যেমন হচ্ছে মহাকর্ষ বল। কি বল? মহাকর্ষ বল। মহাকর্ষ বল সম্পর্কে জানো? পৃথিবীতে দুইটি বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বল বস্তু কণাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এইটাকে বলা হয় মহাকর্ষ বল। তাহলে এখানে ধরবো না, ছুবো না, তারপরেও বল কাজ করতেছে, এটাকে বলা হয় মহাকর্ষ বল। আরো আছে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল অর্থাৎ কোন তারের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, এটাও একটা স্পর্শ বল, তড়িৎ চুম্বক বল। এই ধরনের আরো আছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। এগুলোকে সরাসরি আমরা স্পর্শ করি না, তারপরেও এগুলো বল আছে। গেল 3 নম্বরে, এটাও তোমাদের আসে, এটা হচ্ছে সাম্য বল, অসাম্য বল। সাম্য বল মানে কি এবং অসাম্য বল মানে কি, এটা তোমাদের সংজ্ঞায় আসে। অসাম্য বল যখন একটা বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করবে কিন্তু তাদের লব্ধি হবে শূন্য, তাকে বলা হবে সাম্য বল। যেমন উদাহরণ হিসাবে তুমি মনে করো একটা জায়গায় দাঁড়াইছো, তোমার ডান দিক থেকে কোনো একটা বন্ধু ধাক্কা দিতেছে, বাম দিক থেকে কোনো একটা বন্ধু ধাক্কা দিতেছে, সামনে থেকে পেছনে থেকে, চার দিক থেকে তোমার চারটা বন্ধু ধাক্কা দিতেছে, কিন্তু যেই বলে ধাক্কা দিতেছে এই বলটা সমান, তখন তুমি ডানেও যাবা না, বামেও যাবা না, সামনে পিছে কোনো দিকেই যাবা না, তুমি যেখানে ছিলা ঠিক ওইখানে সোজা হয়ে দাঁড়ায় থাকবা, কারণ চারোদিক থেকে যে বল আসতেছে বলের মান সমান। তাহলে এই যে চারোদিক থেকে যে বলটা আসলো এই বলের লব্ধি হচ্ছে শূন্য, মানে টোটাল বলের মান সমান, এটাকে বলা হয় সাম্য বল। একাধিক বল ক্রিয়া করলে যদি লব্ধি শূন্য হয়, লব্ধি মানে কি? লাভ করা বল। একাধিক বলের সামেশনে যখন একটা বল আসে, যোগফল বা একাধিক বলের পরিবর্তে একটা বল আসে, সেটাকে বলা হয় লব্ধি বল। তাহলে লব্ধি বল যদি শূন্য হয় তাহলে তাকে বলা হবে সাম্য বল। আর অসাম্য বল কি? তুমি দাঁড়াইছো, চারোদিক থেকে চারটা বন্ধু ধাক্কা দিতেছে, ডান সাইডের বন্ধুটা মোটা, একটু বেশি শক্তিশালী, ও জোরে ধাক্কা দিছে, তুমি বাম দিকে পড়ে গেছো। তাহলে বল কিন্তু পাইতেছিলা চারটা, চার দিক থেকে, কিন্তু তুমি পড়ছো বাম দিকে, অর্থাৎ একাধিক বলের একটা লব্ধি পাইছো, লব্ধি শূন্য হয় নাই, ওইটাকে বলা হয় অসাম্য বল। এখানেই শেষ না, আরো 3টা বল আছে, এগুলাকে বলা হয় মৌলিক বল। তাহলে আমরা একটু মৌলিক বলগুলো একটু জানা আসি, এরপরে আমরা বলের মাপামাপি শুরু করে দেই। মৌলিক বল আছে হচ্ছে 4টা। একটা হচ্ছে মহাকর্ষ বল। মৌলিক বল, মৌলিক বল 4টা মৌলিক বল আছে। 1 নাম্বার মহাকর্ষ বল। মহাকর্ষ বল মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা যেই বলে একে অপরকে আকর্ষণ করে, এটা মহাকর্ষ বল। এই বলের মান খুবই ছোট। 2 নম্বরে আছে তড়িৎ চুম্বক বল। তড়িৎ চুম্বক বল। 3 নম্বরে আছে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল। আর 4 নম্বরে আছে হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। এই দেখা যায় কিনা? হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, তড়িৎ চুম্বক বল। এখন এখানে বলগুলোর রেঞ্জ দেখো। মহাকর্ষ বল খুবই দুর্বল, এটাকে যদি 1 ধরো, তাহলে তড়িৎ চুম্বক বল মহাকর্ষ বলের থেকে অনেক গুণ বড়। এখানে সব থেকে ছোট হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের থেকে একটু তুলনামূলকভাবে বেশি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল বলটা এর থেকে আরেকটু শক্তিশালী হচ্ছে তড়িৎ চুম্বক বল, এর থেকে আরো শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এই মহাকর্ষীয় বলের মানকে যদি তুমি 1 ধরো, তাহলে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে এর থেকে 10⁻25 এত গুণ ভারী। তার মানে মহাকর্ষ বলের থেকে দুর্বল নিউক্লিয় বল 10 এর উপরে 25 পাওয়ার, 10⁻25 গুণ ভারী। এই দুর্বল নিউক্লিয় বলের থেকে তড়িৎ চুম্বক বল আরেকটু শক্তিশালী, এটা হচ্ছে 10⁻36 গুণ শক্তিশালী। কার থেকে? মহাকর্ষ বলের থেকে। এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻38 গুণ শক্তিশালী। তাহলে আমি কি পাইলাম? সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষীয় বলের থেকে বড় হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তার থেকে শক্তিশালী তড়িৎ চুম্বক বল, তার থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল। কিন্তু এই যে দুর্বল নিউক্লিয় বল,
এবং সবল নিউক্লিয় বল এদের রেঞ্জ খুব ছোট। এদের রেঞ্জ বা পাল্লা, পাল্লা বুঝো তো, কত দূরে তারা কাজ করে। এটার পাল্লা হচ্ছে 10⁻18 মিটার, আর এটার পাল্লা হচ্ছে 10⁻15 মিটার। 10⁻−18 মিটার, 10⁻−15 মিটার, অর্থাৎ বুঝো একের পরে 15টা শূন্য, এইভাবে একটা একটা করে 15টা শূন্য, অর্থাৎ 1 মিটারকে 10 কোটি কোটি 10 কোটি কোটি ভাগে ভাগ করলে যেই দূরত্বটা পাবো সেই দূরত্বে কাজ করে সবল নিউক্লিয় বল। তাহলে মহাকর্ষ বল মহাবিশ্বের প্রতিটি বস্তু কণার মধ্যে আকর্ষণ বল। তড়িৎ চুম্বক বল, যখন তড়িৎ প্রবাহ যখন স্থির থাকে তাকে কিন্তু তড়িৎ চুম্বক বল বলে না, তখন তাকে স্থির তড়িৎ আকর্ষণ বল বলে। তড়িৎ চুম্বক বল হচ্ছে যখন বিদ্যুৎ প্রবাহ চলে, যখন বিদ্যুৎ প্রবাহ চলে, এটা খুব একটা সুন্দর সংজ্ঞা আছে। চার্জিত বস্তু যদি চলমান থাকে তখন তাদের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে তড়িৎ চুম্বক বল। এবং পরমাণু নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন আবর্তিত হয়, ইলেকট্রন যে ঘোরাঘুরি করে, এটা কিন্তু এই তড়িৎ চুম্বক বলের ফলেই সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বল হচ্ছে পরমাণুর প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল, চার্জ নিরপেক্ষ নিউট্রন এবং চার্জযুক্ত প্রোটন, ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের মধ্যে আকর্ষণ বলকে বলা হয় সবল নিউক্লিয় বল। পৃথিবীর সব থেকে শক্তিশালী বল। এই বলটার মাধ্যমে ওই যে নিউক্লিয়ার অ্যাটমিক বোমাগুলো বানানো হয়। আমাদের পাবনার রূপপুরে অ্যাটমিক পাওয়ার এনার্জি বা বিদ্যুৎ বানানোর জন্য কাজ চলতেছে। এরপর আসো দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বলটা সবল নিউক্লিয় বলের থেকে বেশ ছোট, কিন্তু এত কম না। মহাকর্ষীয় বল এত কম কিভাবে? দেখো, এই বইটাকে পুরো পৃথিবী আকর্ষণ করতেছে, আমি পৃথিবীর এগেইনস্টে এক হাত দিয়ে উপরে তুলে ফেলছি, তার মানে মহাকর্ষীয় বল সব থেকে দুর্বল বল। তো তোমাদের এই অংশটুকু এমসিকিউ এর জন্য করলেই হয়ে যাবে যে কোন বল কার থেকে কতটুকু শক্তিশালী। এমসিকিউ এর জন্য এই অংশটুকুই যথেষ্ট। আর এই যে পাল্লা বা রেঞ্জ গুলো একটু মনে রাখো, এটা এমসিকিউ এর জন্য যথেষ্ট। তাহলে দেখো, বল সম্পর্কে তুমি এতক্ষণ মোটামুটি অনেক ধারণা পাইছো, যদিও এখনো বলকে পরিমাপ করা তুমি শিখো নাই। তুমি ফার্স্টে বলের সংজ্ঞা পাইছো, যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে বল বলে। এবং নিউটনের জড়তার সূত্র থেকে বল সম্পর্কে আরো ধারণা পাইলাম। এরপরে বলের বিভিন্ন প্রকারভেদ দেখলাম, সাম্য বল, অসাম্য বল, স্পর্শ বল, অস্পর্শ বল। এরপরে তুমি 4টা মৌলিক বল দেখলাম, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই 4টা হচ্ছে মৌলিক। মৌলিক কথাটা তো বুঝি, মৌলিক সংখ্যা পড়ো নাই ইংরেজি, বাংলায় বা ম্যাথে যে সংখ্যাকে এক এবং অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই বলগুলো হচ্ছে ইউনিক বল, নিজেদের মধ্যেই এটা সব সময় থাকবে, এটা সৃষ্টির একটা নিয়ম যে এই বলগুলা অটোমেটিক ভাবে কাজ করবে, এটা ক্রিয়েট করা যাবে না, নিজেদের মতোই কাজ করবে। এই জন্য এই বলগুলাকে মৌলিক বল বলে। এখন আসো, এখন আমরা বলকে পরিমাপ করব। বল পরিমাপ করার জন্য আরেকটা কনসেপ্ট তোমার খুব ভালো করে জানা আসতে হবে, সেটা হচ্ছে ভরবেগের কনসেপ্ট। সো ভরবেগ হচ্ছে, বল কনসেপ্টটা বোঝার জন্য ভরবেগ তোমার খুবই জরুরি। ভরবেগ মানে হচ্ছে ভর বেগ, কথাটার মানে হচ্ছে ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ। এখন তোমরা জানো ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় এবং বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ভরবেগ হচ্ছে এম ইনটু ভি, এবং ভরবেগ পুরো রাশিটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। এবং এটাও জানো, ভর স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। একটা স্কেলার রাশির সাথে যদি একটা ভেক্টর রাশি গুণ হয় তাহলে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? ভরবেগ ভেক্টর রাশি। অর্থাৎ ভরবেগের কি থাকবে? ভরবেগের একটা নির্দিষ্ট দিক থাকবে, যেহেতু ভরবেগ ভেক্টর রাশি। এখন আসো ভরবেগের এককটা দেখে নাও, একক এবং মাত্রাগুলা দেখে নাও। এই যে এখানে ভর, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? কেজি দ্বারা প্রকাশ করা হয়। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। আর মাত্রা খেয়াল করো, মাত্রা কেজি মানে কি? ভর, এটাকে বলা হয় মাস বা এম, মাস বা এম, কেজি। আর এই যে যে মিটার পার সেকেন্ড, এখানে মিটার হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য এবং সেকেন্ড হচ্ছে টি, তার উপরে ইনভার্স 1, তাহলে এম এল পার টি ইনভার্স, এম এল পার টি ইনভার্স। এম দ্বারা মাস বা ভর, এল দ্বারা লেন্থ, পার টি ইনভার্স। এই এম এল পার টি ইনভার্স, এটা দ্বারা কি বোঝায়? মাত্রা। তাই এই হচ্ছে ভরবেগের মাত্রা। সব ঠিক আছে, তুমি ভরবেগ কাকে বলে, ভর ইনটু বেগ দেখলা, ভালো কথা।
একক দেখলা, মাত্রা দেখলা, কিন্তু ভরবেগ বিষয়টা কি ফিল করতে পারছি কিনা, ভরবেগ বিষয়টা একটু বুঝতে হবে। মনে করো তুমি সেকেন্ড চ্যাপ্টার, কিছু স্টুডেন্ট থাকে না খুব এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, 9-10 এর স্টুডেন্ট এক্সপেরিমেন্ট প্রিয় হয়, তাই না? তো সেকেন্ড চ্যাপ্টারে তুমি বেগ চ্যাপ্টারটা খুব সুন্দর করে পড়ছো, এবং বেগ চ্যাপ্টারে এই ধরনের ছিল, এই হচ্ছে একটা ফুটবল সাপোজ, এই ফুটবলটা তোমার দিকে আগে আসতেছে, তুমি এই যে এই জায়গায় দাঁড়ানো আছো, তুমি হচ্ছে এই যে ফুটবলটাকে থামাইতে পারো, এই ফুটবলটা তোমার দিকে আসতেছে মনে করো যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার দিকে একটা ফুটবল আসতেছে। এই ফুটবলের ভর কত বলো তো? এই ফুটবলের ভর সাপোজ মনে করো যে তোমার 50 গ্রাম। তাহলে 50 গ্রামের একটা ফুটবল তোমার দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। তুমি কি করবা? তুমি ফুটবলটাকে কিক কইরা গোল কইরা দিতে পারবা। একইভাবে একটা ক্রিকেট বল তোমার দিকে আসতেছে, ক্রিকেট বলটার বেগ মনে করো যে 100 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার দিকে আসতেছে। তুমি কি করতে পারবা? ক্রিকেট বলটাকে ছক্কা মেরে দিতে পারবা। অর্থাৎ 100 কিলোমিটার বা 40 কিলোমিটার পার আওয়ার বেগে তোমার দিকে আসা কোনো একটা অবজেক্টকে তুমি থামাই ফেলতে পারো। 100 কিলোমিটার, 40 কিলোমিটার এত বেগে আসা যে কোনো একটা অবজেক্ট, একটা ফুটবল হোক, একটা ক্রিকেট বল হোক, যাকে তুমি থামায়া দিতে পারো, এই থামায় দেওয়ার ক্ষমতা তোমার আছে। এটা তুমি সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছো। এখন তুমি গেছো রেল স্টেশনে, ট্রেনের জন্য ওয়েট করতেছো, ট্রেন আসতে দেরি হইতেছে, ট্রেনের জন্য ওয়েট করতেছো। তো তুমি হচ্ছে স্টেশনের এই জায়গায় দাঁড়ায় আছো, ভালো কথা, স্টেশনের এই জায়গায় দাঁড়ায় আছো, এই দিক থেকে একটা ট্রেন আসতেছে, মনে করো এই হচ্ছে একটা ট্রেন। এখন এই ট্রেনটা আসতেছে হচ্ছে, এই ট্রেনের বেগ কম, ট্রেনের বেগ বেশি না, ট্রেনের বেগ ধরো 5 কিলোমিটার পার আওয়ার, ট্রেনের বেগ খুব অল্প দিলাম, ট্রেনটা তোমার দিকে আসতেছে। এখন তুমি তো বেগ নিয়ে পড়াশোনা করে আসছো যে তুমি 40 কিলোমিটারের ফুটবলকে খুব সহজে থামাই ফেলতে পারো, এতটুকু ক্ষমতা, এতটুকু শক্তি তোমার আছে, এত মহান হয়ে গেছো তুমি। এখন এই ট্রেনটা যেহেতু 5 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, তোমার কাছে তো শুধু বেগের, তোমার কাছে শুধু বেগের জ্ঞান আছে, ভরবেগের জ্ঞান তো নাই। তখন তুমি চিন্তা করলে আমি ট্রেনের সামনে যেয়ে দাঁড়াবো, দাঁড়ায় ট্রেনটাকে আমি থামাই ফেলবো। এখন এই ছেলেটা যদি ট্রেনের সামনে যেয়ে দাঁড়ায়, দাঁড়ায় যদি ট্রেনটাকে থামাইতে চায়, ট্রেন কি থামাইতে পারবে, না সে ট্রেনের নিচে পড়ে মারা যাবে? নিঃসন্দেহে সে ট্রেনের নিচে পড়ে মারা যাবে। একটা ট্রেন অনেক ধীরে ধীরে আসতেছে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, বেগের পরিমাণ খুব কম, তারপরেও তুমি যদি চাও ফুটবলকে যেরকম কিক মাইরা অন্যদিকে পাঠাই দিছো, বিপরীত দিকে দিয়ে দিছো, এই ট্রেনটাকে তুমি কিক মেরে, ধাক্কা মেরে বিপরীত দিকে দিতে পারবা? সম্ভব হবে? হবে না। কেন সম্ভব হবে না? কারণ হচ্ছে ট্রেনের ভর তোমার ভরের তুলনায় অনেক বেশি। এবার আসো এই সেম ঘটনা আমরা একটু ট্রাকের ক্ষেত্রে চিন্তা করি। মনে করো যে এই দিক থেকে একটা ট্রাক আসতেছে, এই ট্রাককে কিন্তু তুমি থামাই দিতে পারবা কি? একটা ট্রাককেও তুমি থামাইতে পারবা না। এখন আসো সেম ঘটনা একটা সাইকেল দ্বারা চিন্তা করো। একটা সাইকেল তোমার দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে, তোমার কোন একটা বন্ধু সাইকেল নিয়ে আসতেছে, সাইকেলের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। এখন বলো, তুমি যদি সামনে থেকে তোমার বন্ধুর সাইকেলটাকে ধাক্কা দিয়ে থামাইতে চাও, থামাইতে পারবা না? অবশ্যই পারবা। অথবা পিছন থেকে যদি তুমি ক্যারিয়ার ধরে টান দাও, তাহলেও কি সাইকেলটা থেমে যাবে না? অবশ্যই থামবে। তাহলে এখানে একটা বিষয় বুঝতেছ, শুধু বেগের কনসেপ্ট থাকলে তোমার মরণ ছাড়া উপায় নাই। তাহলে বেগ এবং ভর দুইটা একসাথে কাজ করে, এটাকে বলা হয় ভরবেগ। কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টারে শুধুমাত্র বেগ নিয়ে আলোচনা করা হয়, ভর নিয়ে আলোচনা করা হয় না। কারণ ভরের জন্য আছেই তো তৃতীয় চ্যাপ্টারে আমরা যখন বল আলোচনা করব। তাহলে ভরবেগ কনসেপ্টটা কি? ভরবেগ কনসেপ্ট হচ্ছে ভর এবং বেগ একসাথে কাজ করবে, ভর এবং বেগ একসাথে কাজ করবে। এইখানে ফুটবলের ওজন ছিল খুবই কম, ভর ছিল মাত্র 50 গ্রাম। এই 50 গ্রাম 40 কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে না, তাহলে তুমি ফুটবলের ভর বেগ পেয়ে যাবা। কিন্তু ট্রেনের ভর ছিল অনেক বেশি, এখানে 40 গ্রাম, এখানে মনে করো যে 40 টন, 40 টনের থেকেও বেশি, মানে প্রায় 4000-5000 টনের উপরে। এত ভারী একটা বস্তু যখন সামান্য বল নিয়ে আসে, 1 কিলোমিটার পার আওয়ার বেগেও যদি আসে, 1 কিলোমিটার পার আওয়ার বলেও যদি আসে, তোমার পক্ষে ওই ট্রেনকে থামানো সম্ভব না। 0.5 কিলোমিটার পার আওয়ার বেগেও যদি আসে, তোমার পক্ষে ওই ট্রেনকে থামানো সম্ভব না। কারণ ট্রেনের টোটাল ভরবেগ তোমার তোমার ভরের থেকে অনেক বেশি, ট্রেনের টোটাল ভরবেগ তোমার ভরের থেকে অনেক বেশি। কিন্তু তুমি যদি হাল্ক হইতা, তুমি যদি অনেক দানব হইতা,
তোমার ভরবেগ যদি অনেক বেশি থাকতো তখন হয়তো সম্ভব হইতো তোমার পক্ষে ট্রেনটাকে থামানো। তোমার ভরবেগ যখন ট্রেনের ভরবেগের থেকে বেশি হইতো তখন তুমি ট্রেনটাকে থামাইতে পারতা, অন্যথায় তুমি ট্রেনটাকে থামাইতে পারবা না। বুঝতে পারছি কথা? তাহলে শুধু বেগ দ্বারা কাজ হবে না, বেগের সাথে কি থাকতে হবে? ভরও থাকতে হবে। বেগের সাথে কি থাকতে হবে? ভরও থাকতে হবে। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা বিষয় আমরা বুঝি যে তোমাকে যদি কোশ্চেন করে মোরাল, এতক্ষণ আমাদের আলোচনা থেকে আমরা কি শিখলাম, লেসনটা কি, মোরালটা কি, তোমাকে যদি বলে যে 10 কেজি মিটার পার সেকেন্ড, দেখো এই যে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে একক, 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো? কি বুঝো? 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে কি বুঝো, এটা তোমাকে প্রশ্ন করলো। তাহলে তুমি উত্তরটা কি হবে? 10 কেজি মিটার পার সেকেন্ড বলতে আমরা কি বুঝি? তখন আমি বলতে পারবো এইভাবে, 10 কেজি ভরের 10 কেজি ভরের কোন বস্তুর বেগ, কোন বস্তুর বেগ 1 মিটার পার সেকেন্ড। দেখো 10 ইন্টু 1 ইকুয়াল টু 10, ভর এবং বেগের গুণফল 10 হইতে হবে, তাইলেই তার ভরবেগ হবে 10 কেজি মিটার পার সেকেন্ড। কেউ যদি বলে না না এমনটা না, 1 কেজি ভরের কোন বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, এটাও হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশন, এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন, যে 10 কেজি ভরের কোন বস্তুর বেগ যদি 1 মিটার পার সেকেন্ড হয় তাহলেও তার ভরবেগ হবে 10 কেজি মিটার পার সেকেন্ড। আর যদি এমন হয় 1 কেজি ভরের কোন বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড, তাহলেও তার ভরবেগ হবে 10 কেজি মিটার পার সেকেন্ড। আরো হতে পারে, আরো ভিন্ন ভিন্ন হতে পারে, যেমন মনে করো এরকম হতে পারে, 5 কেজি ভরের কোন বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড, তাহলেও তার ভরবেগকে আমি 10 বলতে পারবো, 5 গুণন 2, 5 দুগুণে 10। অথবা এরকমও হতে পারে 2 কেজি ভরের কোন বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগ এবং ভরের গুণফল যখন 10 হবে তাহলে আমি তাকে বলতে পারবো তার ভরবেগ 10 কেজি মিটার পার সেকেন্ড। এটা ভগ্নাংশতেও আসতে পারে, অসুবিধা কি? এই হচ্ছে মোটামুটি ভরবেগ কনসেপ্ট। এইবার আসো, আমরা বল সম্পর্কে এখন পর্যন্ত কি কি জানছি? আমরা বল কি, বলের সংজ্ঞাটা জানছি, বল সম্পর্কে নিউটন কি ধারণা দিছিল, জড়তার পরিবর্তনে বলের ভূমিকা জানছি, আবার সাম্য বল অসাম্য বল, মৌলিক বল সম্পর্কে জানছি, জানছি না, স্পর্শ বল অস্পর্শ বল সম্পর্কে জানছি। এরপরে একটু ভরবেগ সম্পর্কে জানলাম। এই ভরবেগ সম্পর্কে জানার পিছনেও কারণ আছে, আমাদের প্রধান টার্গেট আছে আমরা বলকে মাপবো, বলকে ফিল করব। এইবার হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্রতে ভরবেগের কথা বলছে, এই ভরবেগের সূত্র থেকে আমরা ইনশাআল্লাহ বলকে মাপতে পারবো। তো চলো আমি একটু ভরবেগের সূত্রটা তুলি। নিউটনের দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্রটার সাহায্যে আমরা বল পরিমাপ করব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই দেখো এখান থেকে আমরা বলকে মাপা শিখব। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই দেখো বল সম্পর্কে কথা বলে ফেলছে, বলের সমানুপাতিক। এরপরে আরেকটা কথা আছে, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তাহলে ভরবেগের পরিবর্তনটা আগে দেখে নাও। তাহলে ধরো ভর, ধরি বস্তুর ভর, ধরি বস্তুর ভর কত, সমান সমান এম। তাহলে ভর বেগের পরিবর্তন, ভর বেগ এবং আদি বেগ ইউ, বস্তুর আদি একটা বেগ আছে, শুরুর একটা বেগ আছে ইউ, এবং একটা শেষ বেগ আছে, এগুলো সম্পর্কে তোমরা জানো, আদি বেগ শেষ বেগ হচ্ছে ভি। তাহলে ভর বেগের পরিবর্তন কি হবে? ভর বেগের পরিবর্তন হবে হচ্ছে পরবর্তী ভরবেগ, পরবর্তী ভরবেগ থেকে আদি ভরবেগ বাদ দিব, আদি ভরবেগ, এটাই তো ভরবেগের পরিবর্তন। তাহলে পরবর্তী ভরবেগ হচ্ছে এম ইন্টু পরবর্তী বেগ বিয়োগ আদি ভরবেগ হচ্ছে ভর ইন্টু আদি বেগ, অর্থাৎ এম ভি এটা হচ্ছে পরবর্তী ভরবেগ, এম ইউ এটা হচ্ছে আদি ভরবেগ। এটাই হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন। এখন আসো ভরবেগের পরিবর্তনের হার, কথাটা যখন বলবে তখন কিন্তু সময় বিষয়টা চলে আসবে, অর্থাৎ এম ভি
মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এইটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এই ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে বলের সমানুপাতিক। এটাকে আর একটু সহজ করার জন্য আরো একটু ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তুমি যদি এম কমন নাও তাহলে আসে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়াল টু এম ইন্টু, তুমি ত্বরণ এ ইকুয়াল টু কি জানো, ভি মাইনাস ইউ বাই টি জানো না, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই সময়, এটাকেই বলা হয় ত্বরণ। তাহলে তুমি বলতে পারো এম এ। তাহলে এই যে এম এ, এটাই বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এটার মধ্যে কিন্তু হার কথাটা আছে, এই যে হার মানে কি, সময় দ্বারা ভাগ। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কি, এম এ। নিউটন বলছে এই ভরবেগের পরিবর্তনের হার এম এ সমানুপাতিক হচ্ছে বল। এই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক হচ্ছে এম এ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার সমানুপাতিক হচ্ছে এম এ। কথা কি বুঝাইতে পারছি? আমি বস্তুর ভর ধরে নিছি এম, আদিবেগ ইউ, শেষ বেগ ভি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, কোনো কিছুর পরিবর্তন মানে কি, শেষ অবস্থার থেকে আদি অবস্থা বিয়োগ করলেই পরিবর্তন পাওয়া যায়। তাহলে পরবর্তী ভরবেগ থেকে আদি ভরবেগটা বাদ দিলে তুমি ভরবেগের পরিবর্তন পাইছো। তাকে টি দ্বারা ভাগ করলে, সময় দ্বারা ভাগ করলে তুমি পরিবর্তনের হার পাবা। এই পরিবর্তনের হারটা আমি একটু ক্যালকুলেশন করে ত্বরণের মধ্যে নিয়ে আসছি। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এ। এই এম এ হচ্ছে বল এফ এর সমানুপাতিক। তাইলে এফ সমানুপাতিক এম এ, এই সূত্রটা কে বলছে? বিজ্ঞানী নিউটন বলছে। এত বা তুমি জানো সমানুপাতিক চিহ্ন সরানোর জন্য একটা ধ্রুবক ব্যবহার করতে হয়। তাহলে এখানে ধ্রুবক ব্যবহার করলাম কে। এখন যদি এই কে ধ্রুবকের মান বের করতে পারি তাহলেই কিন্তু আমরা বলের মান বের করতে পারবো। এই জায়গায় বিজ্ঞানী নিউটন বিশাল একটা চালাকি করে ফেলছে। আমরা কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান বের করছি। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি, এটা একটা ধ্রুবক 6.676 × 10⁻11 বের করে ফেলছি, -11 বের করে ফেলছি। তারপরে হচ্ছে আমরা পায়ের মান বের করছি 3.1416। এই ধরনের অনেক ধ্রুবকের মান জানি। আমরা আরেকটা ধ্রুবকের মান বের করব কে। এই ধ্রুবকের মান বের করার জন্য নিউটন যে চালাকি করছে, নিউটন বলের একটা সুন্দর সংজ্ঞা দিছে। সেটা কি করছে? নিউটন বলছে 1 কেজি ভরের কোন বস্তুর উপর আমি বল প্রয়োগ করব। তাইলে এই যে ধরো এইখানে একটা বস্তু রাখছি, এইখানে একটা ইট রাখা আছে আমাদের, ওকে, একটা ইটের টুকরা রাখছি। এই ইটের টুকরাটা হচ্ছে 1 কেজি ভর। এর উপর আমি বল প্রয়োগ করতেছি, এফ বল। বল প্রয়োগ করলে এর সরণ ঘটবে। সরণ ঘটায় আমি এর ত্বরণ এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বানাইতে চাই। ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ারের ব্যাখ্যা তোমরা নিশ্চয়ই জানো। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে তার বেগ 1 মিটার করে বাড়বে। প্রতি সেকেন্ড যাবে 1 মিটার বাড়বে। প্রথম সেকেন্ডে বেগ 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে বেগ 2 মিটার, তৃতীয় সেকেন্ডে বেগ 3 মিটার, এইভাবে বেগ বৃদ্ধি পাইতে থাকবে। এই কন্টিনিউয়াস বেগ বাড়ানোর জন্য আমার যেই পরিমাণ বল দিতে হবে সেই পরিমাণ বলকে বলা হয় 1 নিউটন। এই দেখো নিজের নাম ব্যবহার করে ফেলছে, 1 নিউটন। তাহলে বিজ্ঞানী নিউটন কি কাজটা করছে? নিউটনের কাজটা এরকম বলছে, 1 কেজি ভরের কোন বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বানানো যায় তাহলে যেই পরিমাণ বল প্রয়োগ করতে হবে সেই বলকে বলা হবে 1 নিউটন। 1 কেজি ভরের কোন বস্তুর উপর যেই পরিমাণ বল প্রয়োগ করে তার ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বানানো যায় তাকেই বলা হয় 1 নিউটন। তাহলে নিউটনের সূত্র থেকে এই যে এখানে যদি তুমি মান বসাও যে আমি 1 কেজি ভরের বস্তুর ত্বরণ বানাবো 1 মিটার পার সেকেন্ড এবং সেই পরিমাণ বলকে যদি 1 নিউটন বলা হয় তাহলে দেখো তো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি তুমি কে এর মান পাইতেছো কত? কে এর মান পাইতেছো 1। এখন কে এর মান যদি তুমি সমীকরণে বসায় দাও, অতএব F = ma। এই যে হচ্ছে বল পরিমাপের সমীকরণ এবং এইখান থেকে বলটা তুমি ফিল করতে পারবা। 1 নিউটন বল মানে যথেষ্ট বল এবং বলের একক নিউটন কিন্তু নিজের নামে দিয়ে দিছে। বলের একক নিউটন নিজের নামে দিয়ে দিছে, এটাই নিউটনের চালাকি। এখন বল জানলেই নিউটনের নাম জানতে হবে। কথা কি বোঝাইতে পারছি? তাহলে F = ma কিভাবে পাইলাম? এই যে ধ্রুবকের মান বের করা লাগছে। কিভাবে বের করছে? ভর ধরছে 1 কেজি, ত্বরণ ধরছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 1 কেজি ভরের ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার বানানোর জন্য
যতটুকু বল প্রয়োগ করা লাগে ততটুকু বলকে ধরে নিছে 1 নিউটন। তাহলে এফ এর মান 1, এম এর মান 1, এর মান 1, তাহলে কি তুমি কে এর মান 1 পাবা না? তাহলে কে এর মান যদি 1 পাও তাহলে এফ ইকুয়াল টু এম এ। এটাই হচ্ছে বলের মেজারমেন্ট। এটাই হচ্ছে নিউটনের সূত্র থেকে বল পরিমাপ করা। এবং 1 কেজি ভরের কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে আমি 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ যেহেতু বানাইতে চাই, তাহলে 1 নিউটন বল কিন্তু যথেষ্ট বল। তুমি ভাইবো না যে হাতের মধ্যে টাচ করলেই 1 নিউটন বল হবে। মোটামুটি এই ধরনের একটা, মনে করো যে বই 1 কেজি ভর, এর ত্বরণ 1 মিটার বানাইতে যতটুকু বল দিতে হবে, বলটা যথেষ্ট শক্তিশালী বল। একেবারে খারাপ না, একেবারে বেশিও না। এবার তুমি 1 কেজি ভরের বস্তুর ত্বরণ 1 মিটার/সেকেন্ড বানাও, এরপরে হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখো, তাহলে তুমি বলটাকে ফিল করতে পারবা যে কতটুকু বল দিয়ে আমি অ্যাকচুয়ালি 1 নিউটন বল বলতে পারতেছি। কথা কি বোঝাইতে পারছি? এটাই হচ্ছে নিউটনের বলের সংখ্যা। এই সূত্র থেকে ম্যাথ করা যায়, এই সূত্র থেকে ম্যাথ করা যায়। তার আগে আমি এই যে নিউটনের সংজ্ঞাটা আমি একটু গুছায় লিখে দিতেছি, দেখা যায়। এই যে কর্নারের দিকে আলোকপাত, এখানে বিষয়টা লিখে দিলাম। যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত হয়ে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই 1 নিউটন বলে। কথা কি বুঝাইতে পারছি? এইবার চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। এই শুধুমাত্র এই কনসেপ্টটা থেকে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে দেখো তো এখান থেকে আরেকটা বিষয় লেখা যায় না? এফ ইকুয়াল টু, এই যেটা লেখা যায় না, এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটাও কিন্তু লেখা যায় এমসিকিউতে বা সিকিউতে বা এস কিউতে। এই সূত্রগুলা কাজে লাগবে। তোমাদের শর্ট কোশ্চেন আছে না, শর্ট কোশ্চেনও কাজে লাগবে। এখন আমরা মোটামুটি 3টা ম্যাথ দেখবো। এরপরে এই চ্যাপ্টারের একদম সংঘর্ষ, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক সংঘর্ষের বেসিক কনসেপ্টও দেখবো, ম্যাথও দেখবো ইনশাল্লাহ। তো চ্যাপ্টার চলতে থাকবে, তোমরা মনোযোগ দাও। এটা আগে তুলো, পরবর্তীতে চলো 2টা ম্যাথ করে নিই। তাহলে 2টা ম্যাথ। ম্যাথ দেখার আগে একটা বিষয় একটু বাদ পড়ে গেছে, এটা একটু করে নিই। সেটা হচ্ছে বলের একক এবং মাত্রা। সূত্র তো দেখলাম, সূত্র কি ছিল? এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে ফার্স্টে তুমি একক বের করো। দেখো একক ইকুয়াল টু কি? বলের একক তো নিউটন, এটা আমরা জানি, কিন্তু আরেকটা একক কি থাকতে পারে? দেখো ভর, ভরের একক কি? কেজি। এম এর একক কি? কেজি। এ, এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক কি? মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে বল এর আরো একটা একক হচ্ছে কেজি মিটার/সেকেন্ড স্কয়ার, বা এটাকে এক কথায় প্রকাশ করব নিউটন দ্বারা। এবার আসো মাত্রা। মাত্রা কিন্তু একক থেকেই চলে আসবে। কেজি হচ্ছে ভর, ভরের মাত্রা এম বা মাস। মিটার হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কত? লেন্থ, লেন্থ দ্বারা দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়। এবং সময়ের মাত্রা হচ্ছে টি ইনভার্স 2, এম এল টি ইনভার্স 2। এগুলো সবই কিন্তু এমসিকিউ ম্যাটেরিয়াল। এই হচ্ছে বলের একক ও মাত্রা নির্ণয়। এবার আসো 2টা ম্যাথ আছে এই দ্বিতীয় সূত্রের উপর ভিত্তি করে, এটাও কিন্তু এমসিকিউ ম্যাটেরিয়াল। দেখো কি বলছে। 20 কেজি ভরের কোন বস্তুর উপর কত বল প্রযুক্ত হলে ত্বরণ 2 মিটার/সেকেন্ড স্কয়ার হবে? সব দেওয়া আছে, এটা কোনো ম্যাথই না। 20 কেজি ভরের উপর কত বল প্রযুক্ত হলে, বল কি? এফ ইকুয়াল টু এম এ। 20 কেজি ভরের বস্তুর উপর বল প্রয়োগ করব 2 মিটার/সেকেন্ড স্কয়ার, ত্বরণ বানাইতে চাই, একক হচ্ছে নিউটন। 40 নিউটন বল প্রয়োগ করলে 20 কেজি ভরের কোন বস্তু 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হবে। 2 নম্বর একটা ম্যাথ দেখো, এই ম্যাথটা এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ বলা যায়। 9.1 × 10⁻13 কেজি ভরের কোন একটি স্থির ইলেকট্রনের উপর, তাহলে m ইকুয়াল টু দেওয়া আছে 9.1 × 10⁻31 কেজি। এই হচ্ছে m দেওয়া আছে। একটা কথা মনে রাখতে হবে, রিমেম্বার, এখানে যদি ইলেকট্রনের ভর গ্রামে দেওয়া থাকতো তোমাকে কেজিতে কনভার্ট করে নেওয়া লাগতো। আমরা কি জানি ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻28 গ্রাম। তো গ্রামে যদি দেওয়া থাকতো তোমাকে কিন্তু কেজিতে নেওয়া লাগতো, কারণ ফিজিক্সে এমকেএস পদ্ধতি, মিটার কেজি সেকেন্ড পদ্ধতিতে কনভার্ট করে নেওয়া লাগে। আচ্ছা, ইলেকট্রনের উপর এত নিউটন বল প্রয়োগ করলে তাহলে বলের মান দেয়া আছে, বলের মান কত দেয়া আছে? F ইকুয়াল টু দেওয়া আছে 1.82 × 10⁻16 নিউটন বল প্রয়োগ করতেছো। একটা সময়ও দেওয়া আছে 10⁻6 সেকেন্ড, মানে খুবই অল্প সময় ধরে ওই বলটা কাজ করছে। এই সময় শেষ ইলেকট্রন, এই সময় শেষে মানে যে সময় যাবত বল প্রয়োগ করছো, এই সময় শেষে ইলেকট্রনের বেগ কত হবে নির্ণয় করো। তাহলে ইলেকট্রনের বেগ যদি তোমাকে নির্ণয় করতে বলে, তাহলে বেগ v ইকুয়াল টু কত হবে? u প্লাস at।
টি দেওয়া আছে, বেগ ভি বের করব। অথবা বেগের সূত্র তোমরা কি জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এবং ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এগুলোর মাধ্যমে এটা অ্যান্সার হবে। কিন্তু দেখো স্মরণ নাই, তাহলে নিচের দুইটা সূত্রেরও কোনো কাজ নাই, কাজ আছে উপরের সূত্রের। এখন উপরের সূত্র, ইলেকট্রনটা কি অবস্থায় ছিল দেখো তো, এত কেজি ভরের একটি স্থির ইলেকট্রনের উপর, তার মানে আদিবেগ কত, 0 প্লাস 10 টু দি পাওয়ার -6 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছো, কিন্তু ত্বরণের মান দেওয়া নাই। তাহলে ত্বরণের মান যেহেতু দেওয়া নাই, তোমাকে এফএম দেওয়া আছে, তো এফএম যদি দেওয়া থাকে তাহলে কি ত্বরণের মান তুমি বের করতে পারবা না? তাহলে ত্বরণের মান কি হবে, এম এ ইকুয়াল টু যদি এফ বলা যায়, তাহলে এ ইকুয়াল টু এফ বাই এম ইকুয়াল টু বল হচ্ছে 1.82 ইন্টু 10 টু দি পাওয়ার -16 ডিভাইডেড বাই এম এর মান 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইকুয়াল টু, এটাকে একটু ক্যালকুলেটরে তুলো, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 মিটার পার সেকেন্ড আসবে, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেটরে তুলে ফেলো। এই যে ত্বরণের মান পাইছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 14 বসাই দাও, তাহলে তুমি বেগের মানও পেয়ে যাবে। বেগের মান কত পাবা, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথগুলো এমসিকিউ তে আসে। এইবার আসো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ টপিকে যাব, সেটা হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ দুই ধরনের, স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক। তার আগে আরেকটা শর্ট কোশ্চেনের আছে তোমাদের জন্য। এটা হচ্ছে একটা শর্ট কোশ্চেন, যা ইদানিং গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, কারণ আগে তো শর্ট কোশ্চেন টেন্ডেন্সিটা ছিল না, তোমরা শর্ট কোশ্চেন পাচ্ছ। কোশ্চেন হচ্ছে নিউটনের বলের দ্বিতীয় সূত্র, যেখানে আমরা বলকে মেজারমেন্ট করা শিখলাম, এইখান থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। প্রথম সূত্র একটা বলের ধারণা পাই আসছিলাম না, তাহলে বলের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন একটু 1 মিনিটে দেখে নাও। নিউটনের দ্বিতীয় সূত্র কত, F ইকুয়াল টু ma। এই তো নিউটনের দ্বিতীয় সূত্র। এবার একটু ভাঙি আসো, F ইকুয়াল টু m ইনটু a কে কি লেখা যায়, v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এতবার একটা ক্রস গুণ করে দিলে m ইনটু v মাইনাস ইউ ইকুয়াল টু ft। এখন বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিক বল F ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ আমি বাহির থেকে কোনো বল প্রয়োগ করতেছি না, তাহলে ঘটনা কি হবে, m ইনটু v মাইনাস ইউ ইকুয়াল টু 0, কারণ f এর মান 0 হলে 0 ইনটু t মানে 0। ওকে, এবার দেখো এখানে দুইটা রাশি গুণ অবস্থায় আছে, ডান সাইড যেহেতু 0 হয়ে গেছে, m ইনটু v মাইনাস ইউ ইকুয়াল টু 0। কিন্তু তুমি কি জানো, বস্তুর ভর m, কিন্তু m ইকুয়াল টু 0 হতে পারে না। বস্তুর ভর কখনো 0 হতে পারে না, কিছু না কিছু ভর তো থাকবেই, তাই না? আচ্ছা, বস্তুর ভর যদি 0 না হয়, তাহলে কি v মাইনাস ইউ ইকুয়াল টু 0 বলা যায়, v মাইনাস ইউ ইকুয়াল টু 0 বলা যায়, অতএব v ইকুয়াল টু ইউ। দেখো বাহির থেকে যদি বল প্রয়োগ না করো, তাহলে শেষ বেগ এবং শুরুর বেগ সমান। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের প্রতিপাদন, জড়তার প্রতিপাদন। শর্ট কোশ্চেন এসকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এসকিউ এর জন্য ভিভিআই তুলে নাও। এখন আসো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ টপিকে যাই। টপিক হচ্ছে সংঘর্ষ। জাহাজে এখন আমরা সংঘর্ষ করব, ধ্বংস করব, ঠিক আছে? এখানে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, টপিক খুব গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম ম্যাথই সংঘর্ষ, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, সংঘর্ষের পরে বেগ, সংঘর্ষের পরে কোন দিকে কে যাবে, এই রিলেটেড কোশ্চেন প্রত্যেকটা টপিক আমরা দেখব, একটু খেয়াল করতে হবে। সংঘর্ষ দুই ধরনের। তো কথাটা আগে দেখো, এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার ভর হচ্ছে m1 ধরে নিলাম, এই বস্তুটার বেগ u1, এইখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার বেগ ধরে নিলাম হচ্ছে m2, এই বস্তুটার বেগ হচ্ছে u2। তারা একই দিকে যাচ্ছে, যেহেতু একই দিকে যাচ্ছে এবং সংঘর্ষ করাইতে চাই, তাহলে কমন সেন্স থেকে কি বলে, u1 u2 অপেক্ষা বড় হবে না? পিছনেরটার বেগ যদি বেশি না হয়, তাহলে তো সংঘর্ষই হবে না, সামনেরটা অনেক দূরে চলে যাবে। তো u1 u2 অপেক্ষা বড়। এখন মনে করো এই জায়গাটাতে আসার পরে তাদের মধ্যে একটা সংঘর্ষ হলো, m1 এবং m2 এর মধ্যে একটা সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে ঘটনা কি ঘটবে, সংঘর্ষের পরে হচ্ছে এই যে এই m1 এই দিকে চলতে থাকবে, তার বেগ হবে v1, এবং m2 এই দিকে চলতে থাকবে, তার বেগ হবে v2। এই হচ্ছে একটা সংঘর্ষের ঘটনা ঘটবে।
এখন এই সংঘর্ষ দুই ধরনের। এক নাম্বার সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ। এইটা কোন ধরনের সংঘর্ষ? যেই সংঘর্ষতে ভরবেগ এবং গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। তাহলে এখানে ভরবেগ সংরক্ষিত, ভরবেগ সংরক্ষিত, গতিশক্তিও সংরক্ষিত। আমরা দেখব দুইটারই সূত্র দেখব, ভরবেগ সংরক্ষিত, গতিশক্তিও সংরক্ষিত। সংরক্ষিত। আরেকটা হচ্ছে দুই নম্বর অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। এই সংঘর্ষ কখন? যখন হচ্ছে ভরবেগ সংরক্ষিত থাকবে, ভরবেগ নিয়ে কোনো সমস্যা নাই, ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি যেটা আছে এই গতিশক্তিটা অসংরক্ষিত, গতিশক্তি অসংরক্ষিত, অথবা এইভাবেও বলতে পারি সংরক্ষিত নয়, সংরক্ষিত নয়। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে ওই সংঘর্ষটাই স্থিতিস্থাপক সংঘর্ষ হবে, যেই সংঘর্ষতে ভরবেগও সংরক্ষিত হবে, গতিশক্তিও সংরক্ষিত হবে। কিভাবে সংরক্ষিত হবে? সংঘর্ষের আগের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান হবে, কিন্তু সংঘর্ষের আগের ভরবেগ সমান হবে, পরের ভরবেগও সমান হবে, কিন্তু গতিশক্তি, এই গতিশক্তিটা ম্যাটার করতেছে। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেও ভরবেগ সংরক্ষিত। তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক ডিপেন্ড করতেছে গতিশক্তির উপর। যদি গতিশক্তি সংরক্ষিত হয় তাহলে স্থিতিস্থাপক, আর যদি গতিশক্তি সংরক্ষিত না হয়, অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান না হয়, তাহলে সংঘর্ষটি হবে অস্থিতিস্থাপক। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার আসো সংঘর্ষের আগে ভরবেগের কনসেপ্ট একটু দেখে আসো। ভরবেগ কি? ভর ইনটু বেগ। এই যে প্রথম বস্তু, এটার ভরবেগ m1 u1, দ্বিতীয় বস্তু এটার ভরবেগ m2 u2। তুমি ভরবেগ কনসেপ্ট জানো, ভর ইনটু বেগ, ভরবেগ। তাহলে সংঘর্ষের আগে এই দুইটার ভরবেগ যোগ করে দিলেই তো এটা সংঘর্ষের আগে ভরবেগ, সমান সমান সংঘর্ষের পরে ভরবেগ। প্রথম বস্তুর ভর m1 এবং বেগ v1 প্লাস দ্বিতীয় বস্তুর ভর m2 বেগ v2, এটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ। এটাই ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখানে যে বিষয়টা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে, এই দেখো সংঘর্ষের পরে বস্তু দুইটা ভিন্ন বেগে চলতেছে, একটা v1 এবং v2। যদি সংঘর্ষের পরে বস্তু দুইটা একই বেগে চলে, অর্থাৎ একটা বস্তু আরেকটা বস্তুর সাথে লেগে একসাথে চলতে থাকবে, সেই ক্ষেত্রে এই ভিটা সেম হবে। তাহলে তখন সূত্রটা হবে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v প্লাস m2 v। এটাকে এইভাবে লেখা যায় v ইন্টু m1 প্লাস m2। আমরা সাধারণত ভিটাকে পেছনে লিখি। এই হচ্ছে যদি সংঘর্ষের পরে একই বেগে চলে। এটা আমরা ম্যাথ প্রবলেমে কাজে লাগাবো, সমস্যা নেই। আমাদের কনসার্ন হচ্ছে সংঘর্ষের পরে যদি তারা ভিন্ন বেগে চলে, তাহলে এই যে v1 এবং v2 এর মান বের করার সূত্র প্রমাণ করতে হবে। এই সূত্রটা তোমরা মুখস্থ করলেই পারো, v1 এবং v2 সূত্রটা মুখস্থ করে ফেলবা। আমি একটু প্রতিপাদন শর্টকাট দেখাই ফেলবো যে কিভাবে v1 v2 এর মান বের করা যায়। অর্থাৎ দুইটা বস্তু সংঘর্ষ হবে, দুইটা ট্রাক হতে পারে, দুইটা নৌকা হতে পারে, অথবা একটা নৌকার থেকে দুইজন দুই দিকে লাফ দিতে পারে, যেভাবেই করুক এই ঘটনাটা একই ঘটনা। অথবা বন্দুক থেকে তুমি গুলি করতে পারো, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগের আলাদা একটা সূত্র আসবে, কিন্তু কনসেপ্ট এটাই, একই কনসেপ্ট। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ সমান হবে, কিন্তু বেগ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে v1 এবং v2 বের করা একটু ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? এইটা মনে করো সমীকরণ কয়টা? একটা। অজানা রাশি আছে কয়টা? দুইটা। তুমি জানো একটা সমীকরণ থেকে একটা অজানা রাশির মান বের করা যায়, দুইটা অজানা রাশির মান বের করা যায় না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আরেকটা সমীকরণ আনতে হবে। সেই সমীকরণটা হচ্ছে গতিশক্তির সমীকরণ। যদিও গতিশক্তির সমীকরণ প্রতিপাদন নিয়ে পরবর্তী ক্লাসে কথা হবে, কিন্তু এখন আমরা কাজ করব। কাজ কি? এটা গেল ভরবেগ। এখন আমি যে সূত্রটা লিখবো সেটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি সম্পর্কে জানো, গতিশক্তিকে বলা হয় কাইনেটিক এনার্জি। ই দ্বারা বোঝায় এনার্জি, কে দ্বারা বোঝায় কাইনেটিক এনার্জি, ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ বস্তুর ভর এবং বেগ যদি জানতে পারো তাহলে তুমি গতিশক্তি বের করতে পারবা। তাহলে এই বস্তুর ভর আমি জানি, এই বস্তুর ভর কত? m1। এই বস্তুর বেগ কত? u1 এর উপরে স্কয়ার করতে হবে এবং হাফ করতে হবে। তাহলে হাফ m1 u1 স্কয়ার।
প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এই হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র। সংঘর্ষের আগে গতিশক্তি এবং সংঘর্ষের পরে গতিশক্তি বের করব। যদি v1 v2 ম্যাথের মধ্যে দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই, সোনার উপরে সোহাগা, শুধু ম্যাথ করবা, দেখবা আগে গতিশক্তি পরে গতিশক্তি সমান হচ্ছে কিনা। যদি না দেয়া থাকে তাহলে বের করতে হবে, সেই ক্ষেত্রে v1 এবং v2 এর সূত্রটা তোমার জন্য অবশ্যই লাগবে। এবার আসো, এই দুইটা সমীকরণ আমরা পাইছি, এই দুইটা সমীকরণ থেকে আমি কি বের করতে চাই, v1 v2 বের করতে চাই এবং দুইটা তিনটা বিশেষ কেস দেখতে চাই যে কি কি হতে পারে। যেমন একটা কেস, তোমাদের এই ধরনের বোর্ড কোশ্চেন আসবে, দুইটা বস্তু সংঘর্ষিত হবে, একটা ট্রাক একটা সিএনজি, কোনটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই কোশ্চেনটার প্রবলেমও সলভ করতে হবে এই স্থিতিস্থাপক সংঘর্ষ থেকে, যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। তো এই কেসটাও আমি দেখাবো। এবার এই দুইটা সমীকরণ আমি সমাধান করব। আগে সমীকরণ দুইটা তুলো। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটা হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্র। এবার আশা করব সমাধান। সমাধান করে কি বের করতে চাই, আমি অ্যাকচুয়ালি সমাধান করে বের করতে চাই হচ্ছে v1 এবং v2। v1 এবং v2 উপরের অংশ ডেফিনেটলি তোমার হয়ে গেছে। আমি একটু গুছায় লিখি আবার সমীকরণ দুইটা, আবার একটু গুছায় লিখি, কাটতে হবে না, সিরিয়াল বাই লিখে ফেলি। তাহলে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার জানা থাকতেই হবে, থাকতেই হবে, তা না হলে তুমি প্রত্যেকটা সৃজনশীলে যায় ধরা খাবো। তাহলে একটু তোমরা তো লিখছো, আমি আবার একটু লেখা নেই। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি ছিল, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এক কাজ করব, দেখো এটা দেখে কি করতে মন চাচ্ছে, দেখে মন চাচ্ছে m1 গুলাকে একত্রিত করতে, m2 গুলাকে একত্রিত করতে, তাহলে মোটামুটি চেহারা মিলে। দেখো কিছু কিছু কাজ একটু জাম্প করা শিখতে হবে, খেয়াল করো। m1 u1 m1 v1, যদি এটাকে বাম সাইডে আনি তাহলে মাইনাস m1 v1 হবে। আমি কি m1 কমন নিতে পারি, m1 কমন নিলে কি পাই, u1 মাইনাস v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। আমি m2 কমন নিছি, তাহলে কি পাবো, v2 মাইনাস u2, সমীকরণ 1। এবার গতিশক্তি থেকে, গতিশক্তি সংরক্ষণশীলতা, এখান থেকে দেখো আমি কাজটা করতেছি, এটা পাশে না লিখলেও হতো। গতিশক্তি সংরক্ষণশীলতা থেকে দেখো আমি কি করি, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। এটা দেখে প্রথম যে কাজটা মন চাচ্ছে সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে হাফ কাটা দাও, হাফ কমন নিয়ে উভয় পক্ষ থেকে হাফ কাটা দাও। এবার একই কাজ করি, দেখো এত বা লাইনটা খুব গুরুত্বপূর্ণ, m1 u1 স্কয়ার, এই যে m1 v1 স্কয়ার যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে m1 কমন যাবে, কমন গেলে কি হবে, u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ইকুয়াল টু m2 যদি কমন নাও তাহলে এখানে আছে v2 স্কয়ার মাইনাস এই u2 ওই সাইডে যা মাইনাস হয়ে যাবে u2 স্কয়ার, সমীকরণ 2। তাহলে একটা এবং দুইটা সমীকরণ পাইছি। এখন এই সমীকরণ দেখে তোমার কি করতে মন চাচ্ছে, তুমি যদি তাদের বিয়োগ করো, দেখো চলকে কোনো মিল নাই, বিয়োগ করে লাভ নাই। এটা দেখে কি ভাগ করতে মন চাইতেছে না, সমীকরণ 2 কে তুমি 1 দ্বারা ভাগ করবা, তাহলে এই যে লেখো 2 নং ভাগ 1 নং। খুব মনোযোগ দিয়ে খেয়াল করব, প্রত্যেকটা লাইন আমাদের যে ভেঙে ভেঙে করতে হবে এমন কোনো কথা না, কিছু জিনিস জাম্প করাও শিখতে হবে, এটাও তোমার শিক্ষার অংশ। দেখো যখন আমি ভাগ করব, বাম সাইডকে বাম সাইড দ্বারা ভাগ করব, ডান সাইডকে ডান সাইড দ্বারা ভাগ করব, এই তো। তো 2 নং যদি উপরে থাকে, 1 নং যদি নিচে থাকে, প্রথমত m1 কাটা যায়, এবং দেখো এখানে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো। উপরে আমার কি আছে, a মাইনাস b, তাহলে নিচেও যদি a মাইনাস b থাকে, a মাইনাস b কাটা যায়, কাটা গেলে আলটিমেটলি কি থাকবে, u1 মাইনাস v1 থাকবে কিনা, সরি u1 প্লাস v1, আরে দেখছো u1 প্লাস v1 থাকবে কিনা, দেখো উপরে মাইনাস আছে, এখান থেকে একটা প্লাসের পাবো একটা মাইনাসের পাবো, সো মাইনাসেরটা কাটা যাচ্ছে, প্লাসেরটা থেকে যাইতেছে, আর m1 তো কাটাই গেছে, ইকুয়াল টু এইখানে দেখো তো 2 নংকে
এক নং দ্বারা ভাগ করলে m2 কাটা গেল, এইখানে একটা প্লাসের পাবো একটা মাইনাসের পাবো, উপরে কি মাইনাসেরটা আছে, সো মাইনাস মাইনাস কাটা, থাকবে কি প্লাস v2 প্লাস u2। এখন কিন্তু আর স্কয়ার থাকবে না, কারণ স্কয়ারকে তো আমি সূত্রে ভাঙাইছিলাম, ভেঙে কাইটা দিছি, এখন আর স্কয়ার থাকবে না। এইবার দেখো ঘটনা কি, এইবার একটা সমীকরণ পাইছি। এই সমীকরণটা তোমার জন্য অনেক বিখ্যাত একটা সমীকরণ। কেন বিখ্যাত সমীকরণ? এত বা u1, আমি যদি v1 এর মান বের করতে চাই বা v2 এর মান বের করতে চাই, যেটাই বের করি, ধরো v1 ইকুয়াল টু, তাহলে কি লেখা যায়, v1 ইকুয়াল টু v2 প্লাস u2 মাইনাস u1। এখন দেখো এই সমীকরণটা, এই 3 নং সমীকরণটা কোথা থেকে পাইছি, 1 এবং 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণটা পাইছি। তাহলে এই 3 নং সমীকরণটা 1 অথবা 2 এর যে কোনো জায়গায় বসাই দিলেই আমি কিন্তু v2 এর মান পেয়ে যাব, কারণ v1 কে আমি প্রতিস্থাপন করতেছি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি 1 নং এ বসাইলে কি আমি সুবিধা পাই না? তাহলে 1 নং সমীকরণে তুমি v1 এর মান বসাও, 1 নং এ v1 এর মান বসিয়ে, খুব খেয়াল, 1 নং এর যদি v1 এর মান বসাও তাহলে দেখো কি হবে, m1 u1 মাইনাস, এই যে v1 এর মান যখন বসাবো এই সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কারণ v1 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাইলে হবে মাইনাস v2 মাইনাস u2 মাইনাসে মাইনাসে প্লাস u1 ইকুয়াল টু m2 v2 m2 ইনটু v2 মাইনাস u2। দেখো এই সমীকরণে v2 ব্যতীত আর কিছুই নাই। এবার একটু গুণ করে দাও, এবার একটু গুণ করে দিলে কি হয় দেখো তো, m1 u1 মাইনাস m1 v2 মাইনাস m1 u2 প্লাস m1 u1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। এত নিচে কি দেখা যাবে, যাবে আরেকটা লাইন দেখা যাবে, আরেকটা লাইন আমি একটু দেখা যাওয়ার ব্যবস্থা করি। এত বা, এইবার দেখো তো কাজ কি করা যায়, যেহেতু ভিটুর মান বের করবো, সব ভিটু বামে নিয়ে আসো, বাকি সব ডানে নিয়ে যাও। ভিটু যদি বামে নিয়ে আসো তাহলে কি থাকে, কি থাকে দেখো, এই যে মাইনাস m1 v2 প্লাসের m2 v2, তাহলে দেখো তো মাইনাস m1 v2, এটা বাম সাইডে আসলে মাইনাস m2 v2, মান বসাইলাম, বাকি সব ডানে নিয়ে যাও। ডানে কি আছে, মাইনাস m2 u2 মাইনাস m2 u2, এইটা আর এইটা বামে আনছি, বাকি সব ডানে নিব, ডানে যেটা ছিল লিখলাম। এবার এগুলা লিখতে থাকো, মাইনাস m1 u1 প্লাস m1 u2 মাইনাস m1 u1, সাইডে চলে যাও। এখান থেকে দেখো মাইনাস v2 কমন নেওয়া যায়, তাহলে মাইনাস v2 কমন নেওয়া যায়, নাও কমন, কি কমন নিব, এত বা, এত বা, একটু এদিকে দাগ দাও, এটা ছিল সমীকরণ 2, এত বা মাইনাস v2 যদি তুমি কমন নাও তাহলে m1 প্লাস m2 হয়ে যাবে, m1 প্লাস m2 ইকুয়াল টু, m1 প্লাস m2 ইকুয়াল টু, এইখানে দেখো কি হয়, মাইনাস m1 u1 মাইনাস m1 u1 হচ্ছে একত্রিত হবে, আর এখানে u2 কমন যায়, তাহলে মাইনাস মাইনাস, তুমি যদি u2 কমন দাও তাহলে কি থাকবে, মাইনাস u2 যদি কমন দাও তাহলে এটা হয়ে যাবে প্লাসের m2, প্লাসের m2 হবে, আর এই যে এটা হবে, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস m1 m1, আরেকটা কি থাকবে, মাইনাস m1 u1 মাইনাস m1 u1 এ হচ্ছে মাইনাস 2 m1 u1, উভয় পক্ষ থেকে মাইনাস ক্যান্সেল করে দাও তো, তাইলেই তো কাজ শেষ হয়ে যায়, এটা মাইনাস ক্যান্সেল করলে প্লাস হয়ে যায়, এটার আবার গুণ চিহ্ন পাইবো না। তাহলে দেখো তো আমি এখান থেকে কি পাচ্ছি, v2 ইকুয়াল টু, v2 ইকুয়াল টু m2 মাইনাস m1 ইনটু u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এই হচ্ছে v2 এর সেই বিখ্যাত সূত্র। v2 এর সূত্র যেহেতু জানো, তাইলে তুমি v1 এর সূত্র মনে রাখতে পারবা। সূত্র জটিল হলেও মনে রাখা খুব বেশি কঠিন না। নিচে m1 প্লাস m2, তাহলে উপরে দেখো v2 এর ক্ষেত্রে কি ছিল, m2 মাইনাস m1, তাহলে v1 এর ক্ষেত্রে হবে m1 মাইনাস m2, এখানে 2 থাকলে m2 মাইনাস m1, এখানে 1 থাকলে m1 মাইনাস m2, এখানে 2 ছিল, এখানে u2 ছিল, তাহলে এখানে v1 এখানে u1। দেখো এই পর্যন্ত তুমি ছন্দটা বুঝো, v1 ইকুয়াল টু m1 মাইনাস m2,
তাহলে v2 ইকুয়াল টু m2 মাইনাস m1। এখানে 2 থাকলে m এর ক্ষেত্রেও 2 আগে থাকবে, এখানে 1 থাকলে m এর ক্ষেত্রে 1 আগে থাকবে, এইখানে 1 থাকলে u1 হবে, এখানে 2 থাকলে u2 হবে, প্লাস চিহ্ন দিব প্লাস, এখানে 2m1 u1 ছিল, এখানে 2m2 u2। এই হচ্ছে আরেকটা সূত্র v1 এবং v2 এর সূত্র। তাহলে কি করছি, সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে মান বের করে ফেলছি। দেখো বুঝছো কিনা, এখান থেকে বেশ কিছু কেস স্টাডি আসবে। এই পর্যন্ত কি আমি v1 এবং v2 এর সূত্র বের করা দেখাইতে পারছি? এই সূত্র দুইটা বের করে ফেলছি মানে কি কাজ শেষ, এখান থেকেই ম্যাথে যাওয়া যায়। কিন্তু এখান থেকে বেশ কিছু কনসেপ্ট আমি তোমাদের বোঝাইতে চাই। 1 নাম্বার কনসেপ্ট, তুমি বলতে পারো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে, কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। কেন এমনটা হলো, এটার একটা ব্যাখ্যা চাইতে পারো। দ্বিতীয়ত, তোমাদের কোশ্চেনের সব থেকে বেশিবার আসা সেটা হচ্ছে সংঘর্ষের পর বস্তু দুইটা যদি একই বেগে চলে, অর্থাৎ v1 এবং v2 যদি সমান হয়, সেই ক্ষেত্রে সংঘর্ষটি স্থিতিস্থাপক হয় না হয় না হয় না। যদি সংঘর্ষের পর বস্তু দুইটা একই বেগে চলে, স্থিতিস্থাপক সংঘর্ষ হতে পারে না, ওই সংঘর্ষটা কিন্তু অস্থিতিস্থাপক হবে। এর কারণগুলো একটু ব্যাখ্যা করে দিই এবং কোনটার ক্ষতি বেশি হবে সেটা ব্যাখ্যা করি। এই ব্যাখ্যাগুলো দেখার জন্য এই যে নিচের এই অংশটুকু মুছে ফেলি। এই নিচের প্রমাণ করা অংশ আর লাগবে না, কারণ এটার ক্যালকুলেশনের সামারি এই যে এখানে আছে। এখন আমার জন্য v1 এবং v2 হইলেই যথেষ্ট, বাকি এই যে জিনিসগুলো আর তোমার লাগতেছে না। ওকে, খেয়াল করো, সূত্রের প্রমাণ হয়ে গেছে, এখন শুধু তোমরা এই সূত্র থেকে বাকিগুলা প্রমাণ করতে পারবো। এইখান থেকে একটু কাজ করি। কাজটা কি, দেখো এই সাইডে আছে u1, এই u2 কে যদি বাম সাইডে নিয়ে আসো তাহলে হয় মাইনাস u2 ইকুয়াল টু v2 মাইনাস v1। এটাকে কি বলা যায়, ডেল্টা ইউ, এটাকে বলা যায় ডেল্টা ভি। ডেল্টা মানে কি, পরিবর্তন। ডেল্টা মানে পরিবর্তন, এটা হচ্ছে আদি বেগের পরিবর্তন আর এটা হচ্ছে শেষ বেগের পরিবর্তন, পার্থক্য। আদি বেগ সংঘর্ষের আগের বেগের পার্থক্য যদি 10 হয়, সংঘর্ষের পরের বেগের পার্থক্য 10 হইতে হবে, তাহলে সংঘর্ষ স্থিতিস্থাপক হবে, তা না হলে হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি u1 ছিল 70 কিলোমিটার পার সেকেন্ডের, তার ভর যাই হোক, মনে করো ভর কিছু একটা, মাইনাস u2 ছিল হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। তাহলে তাদের দেখো তো সংঘর্ষের পরে তাদের কি হয়েছে, সংঘর্ষের পরে তাদের তাদের বেগের পার্থক্য ছিল 10 মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পরে v2 হইতে হবে 70 এবং v1 হইতে হবে 60, তাদের পার্থক্য হইতে হবে 10, তাহলে এই সংঘর্ষ স্থিতিস্থাপক হবে। আরেকটা কথা আছে, এখানে 70 এবং 60 হইতে হবে নেসেসারি না, পার্থক্য 10 হইলেই হইলো। মনে করো একটা 40 একটা 30, পার্থক্য 10, তাইলেও সংঘর্ষ স্থিতিস্থাপক হবে। এখন তুমি বলতে পারো কথাটা কেমন সাংঘর্ষিক হয়ে গেল না? এখানে 70 এবং 60 থেকে বিয়োগ করলাম, 10 মিটার পার সেকেন্ড আনলাম, এখানে 40 এবং 30 হতে পারে, যে কোনোটাই হতে পারে। আমরা তো জানি মোট শক্তির কোনো পরিবর্তন হয় না, তাহলে গতিশক্তি সংরক্ষিত কেন হবে না? সংঘর্ষের আগের গতিশক্তি সংঘর্ষের পরের গতিশক্তি সমানই হওয়ার কথা। কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কন্ডিশন মানে, শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে, অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ সমান হচ্ছে, গতিশক্তি কেন সমান হচ্ছে না? তাহলে শক্তিটা কোথায় গেল? শক্তিটা কি হারাই গেল? আমরা কি জানি পৃথিবীতে শক্তির কোনো সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, শুধু অবস্থার রূপান্তর। আচ্ছা, একদমই একদমই অযৌক্তিক কথা না। কথাটা হচ্ছে আমরা একবারও বলি নাই মোট শক্তি সমান হবে না, আমরা বলছি গতিশক্তি সংরক্ষিত হবে না। অর্থাৎ সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি সমান হবে না, আমরা শুধু এই কথা বলতেছি। কিন্তু আমরা একবারও বলি নাই মোট শক্তি সংরক্ষিত থাকবে না, এই কথা বলি নাই, মোট শক্তি সংরক্ষিত থাকবে। তাহলে গতিশক্তি এবং মোট শক্তির মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কিরকম? সংঘর্ষের আগে গতি শক্তি ছিল মনে করো 100 জুল, সংঘর্ষের পরের গতিশক্তি পাইছো হচ্ছে তুমি মনে করো 80 জুল। তাইলে দেখো আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান হওয়ার কথা ছিল, মোট শক্তি 100ই থাকবে, মোট শক্তি 100 জুলই থাকবে, কিন্তু গতিশক্তি 80 জুল হতে পারে, কারণ সংঘর্ষের ক্ষেত্রে তাপ উৎপন্ন হতে পারে, সেই তাপে শক্তি হারাবে। সংঘর্ষের ফলে শব্দ উৎপন্ন হতে পারে, সেই শব্দতে শক্তি হারাবে। সংঘর্ষের ফলে আলাদা একটা ঘর্ষণ সৃষ্টি হতে পারে, সেই ঘর্ষণে শক্তি হারাবে। এইভাবে সংঘর্ষের আগের গতিশক্তি পরের গতিশক্তি সমান নাও হতে পারে, কিন্তু মোট শক্তি কিন্তু ডেফিনেটলি সমান হবে। অর্থাৎ কিছু শক্তি গতিশক্তিতে রূপান্তর না হয়ে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সংঘর্ষের আগে
দুইটার আদি বেগের পার্থক্য সংঘর্ষের পরে শেষ বেগের পার্থক্য যখন সমান হবে তখনই সংঘর্ষটাকে স্থিতিস্থাপক সংঘর্ষ বলা যায়। এইবার আসো, তাহলে যদি সমবেগে চলে, সংঘর্ষের পর যদি সমবেগে চলে, সমবেগে চললে সংঘর্ষের পর সমবেগে চললে বেগ কি হবে? বেগ সমান ভি হবে। তখন এই ভি2 এর মানও ভি হবে এবং ভি1 এর মানও ভি হবে। ভি থেকে ভি গেলে 0। তখন দেখো তো ডেল্টা ভি এর মান 0, অর্থাৎ সংঘর্ষের পরে বেগের পার্থক্য 0। কিন্তু এখানে তো বেগের পার্থক্য কিছু একটা থাকবে। এর জন্য এখান থেকে ব্যাখ্যা দেওয়া যায়, যদি সংঘর্ষের পরে গাড়ি দুইটা মিলিত হয়ে একদিকে যেতে থাকে, মিলিত হয়ে একদিকে যাইতে থাকে, অর্থাৎ একই বেগে চলতে থাকে, তাহলে ওই সংঘর্ষটা কখনোই স্থিতিস্থাপক সংঘর্ষ হইতে পারে না। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হচ্ছে সংঘর্ষের আগে শক্তি বেগের পার্থক্য, সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগের পার্থক্য সমান হইতে হবে। কিন্তু এখানে তো পার্থক্যই নাই। যদি সংঘর্ষের পরে একই বেগে চলে, পার্থক্য যদি না থাকে, পার্থক্য যদি না থাকে, তাইলে আর কিভাবে গতিশক্তি সংরক্ষিত হবে? এই জন্য এটাও একটু লিখে রাখো যে সংঘর্ষের পরে গাড়ি দুইটা বা বস্তু দুইটা একই বেগে চললে তাদের ভরবেগ সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি সংরক্ষিত থাকবে না। একটা কেস। এবার কেস নাম্বার 2, একটা কেস গেল, কিন্তু কেস নাম্বার 2 দেখো। কেস 2, কেস 2 এর জন্য আর এগুলা লাগবে না, তারপরে এটা থাকলো, একটু খেয়াল করো। কেস 2, কেস 2 হচ্ছে যদি m1 এবং m2 সমান হয়, যদি m1 সমান সমান m2 হয়, অর্থাৎ m1 সমান সমান m2 মানে কি? যে দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হইতেছে ওই দুইটা বস্তুর ভর সমান। সেই ক্ষেত্রে কি হবে? জাস্ট বেগের আদান প্রদান ঘটবে। প্রথম বস্তুর আদিবেগ যা ছিল, সংঘর্ষের পর ওইটা দ্বিতীয় বস্তুর আদিবেগ হয়ে যাবে, এবং প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর আদিবেগ যা ছিল সংঘর্ষের পরে ওইটা জাস্ট বেগ এক্সচেঞ্জ হবে। এই ধরনের পরীক্ষা কিন্তু তোমরা ইউটিউবে অহরহ দেখো। কিরকম? এই যে মনে করো এরকম একটা গোলক, এরকম একটা গোলক, এরকম একটা গোলক, এরকম একটা গোলক, চারটা গোলক। একটা গোলককে দূরে সরিয়ে যদি আমি ধাক্কা দেই তাহলে একটা গোলকই বের হয়। দুইটা গোলককে যদি দূরে সরাই আমি ধাক্কা দেই তাহলে দুইটা গোলকই বের হবে। এই ধরনের কেস তোমরা দেখছো না? ইউটিউবে এগুলার ভিডিও আছে, প্রচুর আছে, এক্সপেরিমেন্ট ভিডিও আছে, দেখো। তাহলে m1 এবং m2 সমান হলে কি হবে আমি একটু দেখাইতে চাচ্ছি। m1 এবং m2 যদি সমান হয় তাহলে আমি একটু v1 এর মানটা বের করে দেখাই। v1 m1 - m2, এই দুইটা যদি সমান হয় তাহলে তাদের বিয়োগফল 0 হবে। তাহলে প্রথম অংশ হয়ে গেল 0 প্লাস 2 ইনটু এই m1 এবং m2 সমান, তাহলে m2 এর পরিবর্তে আমি m2 লিখতে পারি প্লাস u2 ডিভাইডেড বাই m1 m2 সমান, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 2m1। এই 2 কাটো, m1 কাটো, অতএব v1 = u2। তাহলে দেখো জাস্ট বেগ পরিবর্তন হয়ে গেছে, বেগ এক্সচেঞ্জ হয়ে গেছে, এবং তাহলে v2 = কত হবে? u1 হবে। এই যদি সমভরে থাকে। এই কেস তোমাদের ওইভাবে ম্যাথে কাজে লাগবে না। আরেকটা কাজ করতে পারো, যদি কেস 3, এটা একটু ম্যাথের কাজে লাগবে। এটা হচ্ছে স্কুলের কোশ্চেনে, টেস্টের কোশ্চেনে টিচারদের খুব পছন্দের এই এখনকার যে প্রবলেমটা, সেটা হচ্ছে মনে করো যে প্রথম বস্তুর ভর অনেক বেশি, একটা ট্রাকের সাথে একটা সিএনজি সংঘর্ষ হয়েছে, তাহলে কার ক্ষতি বেশি হবে? তাহলে প্রথম বস্তুর ভর অনেক বেশি, দ্বিতীয় বস্তুর ভর প্রথম বস্তুর তুলনায় কিছুই না। এই ক্ষেত্রে প্রথম বস্তুর ভর m1, কিন্তু দ্বিতীয় বস্তু যেটা m2, এটার ভরকে একটু 0 ধরা হয়, যে এটার ভর নাই, এটার ভর আমরা চিন্তাই করব না। তাইলে সেই ক্ষেত্রে কি হয় দেখো তো, যদি প্রথম বস্তুর ভর অনেক বড় হয়, দ্বিতীয় বস্তুর ভর যদি 0 হয়, তাহলে দেখো তো আমি একটু v2 বের করি। v2 = কত? প্রথম বস্তুর ভর আছে সেটা কত? m1। তো এটাকে শুধু m চিন্তা করো, বা m1 রাখলেও সমস্যা নাই। দ্বিতীয় বস্তুর ভর m2 = 0 ধরছি, তাহলে দেখো তো মাইনাস m1 u2 প্লাস 2, m1 তো আছে, u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 কে আমি কি ধরে নিছি? 0 ধরে নিছি। এটা হচ্ছে সিএনজির ভর। সিএনজির ভর আমি কি ধরে নিছি? 0 ধরে নিছি। প্রথম বস্তুর ভর, ট্রাকের ভর আমি m1 রাখছি।
ট্রাকের ভর হচ্ছে m1, সিএনজির ভরকে আমি কি ধরছি m1 এর সাপেক্ষে সিএনজির ভর নাই বললেই চলে 0। এটা যদি হয় একটু ক্যালকুলেশন করো, v2 ইকুয়াল টু, দেখো তো উপরে হচ্ছে m1 u2 প্লাস 2 m1 u1, তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কি কমন যায়, m1 যদি কমন যায় তাহলে এখানে কি লেখা যায়, মাইনাস u2 প্লাস 2 u1 ডিভাইডেড বাই m1। m1 যদি কেটে দাও তাহলে v2 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, মাইনাস u2 প্লাস 2 u1, মাইনাস u2 প্লাস 2 u1। এই ধরনের দাঁড়াচ্ছে না, এই ধরনের দাঁড়াচ্ছে কিনা। এখন এখন দেখো এখানে হচ্ছে মাইনাস u2 প্লাস 2 u1, তো এখানে মিলতেছে না, তাই না। এখানে একটু অ্যাকচুয়ালি আরো কয়েকটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, যেহেতু এইখানে m1 গ্রেটার দ্যান m2, মানে m1 m2 অপেক্ষা অনেক বড়, অতএব আমি এই জায়গাতে কি ধরছি, m2 ইকুয়াল টু 0 ধরছি, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, এই যে যে ট্রাকের বেগ, এই ট্রাকের বেগ u1 ইকুয়াল টু u ধরে নিলাম, কারণ এখানে কন্ডিশন হচ্ছে দুইটা একই বেগে আসতেছে, দুইটা একই বেগে আসতেছে। তাহলে এই যে যেটা সিএনজি ছিল, এই সিএনজির বেগ u2 ইকুয়াল টু মাইনাস u ধরতে হবে। কারণ কি, ট্রাক যে দিকে বেগ, সিএনজির বেগ তার বিপরীত দিকে হবে। তাহলে দুইটা বেগ যদি দুই দিকে হয়, একটাকে পজিটিভ ধরলে আরেকটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে, যেহেতু এগুলো ভেক্টর রাশি। এই মানগুলো যদি এখানে বসাই তাহলে v2 ইকুয়াল টু মাইনাস u2 এর মান হচ্ছে মাইনাস u, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস u প্লাস 2 ইন্টু u1 এর মানও হচ্ছে u। তাহলে আমি কি লিখতে পারতেছি, v ইকুয়াল টু 3u, v ইকুয়াল টু 3u, v2 ইকুয়াল টু। তাহলে দেখো ঘটনা কি ঘটবে, সংঘর্ষের পরে সিএনজির বেগ হবে 3u, সংঘর্ষের পরে এই যে যে সিএনজি, এই সিএনজির বেগ হয়ে যাবে 3u। এখন ঘটনা কি ঘটবে, সিএনজি আসতেছিল ট্রাকের দিকে কি বেগে, ইউ বেগে, এখানে মাইনাস দ্বারা দিক বুঝাইছে। সিএনজি আসতেছিল ট্রাকের বেগে, ধাক্কা লাগার কারণে সিএনজি চলে যাবে ট্রাক যে দিকে যাচ্ছিল সেই দিকে 3 গুণ বেগে। অর্থাৎ সিএনজির বেগ যদি 20 মিটার পার সেকেন্ড হয়, ট্রাকের ধাক্কা খাওয়ার পরে সে পেছনের দিকে, অর্থাৎ সিএনজি যে দিকে আসতেছিল তার বিপরীত দিকে 3u বেগে, অর্থাৎ 60 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে ছিটকায় পড়বে। আর ট্রাকের তো কিছুই হবে না, সেই ক্ষেত্রে কি সিএনজি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই ধরনের প্রবলেম যখন আসবে, তখন তাদের, এখানে তো আমি ইউ ধরে নিছি, তারা তো অবশ্যই বেগ দিয়ে দিবে। তারা বেগ দিয়ে দিলে প্রথম এই মানগুলা বসাই দিলে তুমি দেখবা যে কার বেগের বেশি পরিবর্তন হইতেছে, যার বেগের বেশি পরিবর্তন হইতেছে তার ক্ষতির পরিমাণটাও বেশি হবে। এই ছিল মোটামুটি সংঘর্ষের কনসেপ্ট। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি শিখলাম, মোরাল শিখলাম হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2, এটা হচ্ছে এক নাম্বার মোরাল শিখলাম আমরা। এক নাম্বার, সংঘর্ষের আগে ভরবেগ, এটা শিখলাম এক নাম্বার। এটাকে সমাধান করে এই যে এটা পাইছি, এটা তোমাকে ব্যবহার করার দরকার নাই। দুই নাম্বার মোরালে আমরা কি শিখছি, সংঘর্ষের আগে গতিশক্তি এবং পরে গতিশক্তি সংরক্ষিত থাকবে। এইটার থেকে সমাধান করে এটা পাইছিলাম আমরা, ম্যাথে এটার কোনো ব্যবহার করব না। তিন নাম্বার যেটা পাইছি সেটা হচ্ছে সংঘর্ষের পরে বস্তু দুইটা যদি ভিন্ন ভিন্ন বেগে চলতে থাকে, তাহলে তাদের বেগ বের করার সূত্রের প্রতিপাদনটা দেখলাম, v1 equal to m1 minus m2 into u1 divided by m1 plus m2। এই সূত্রটা অনেকেই এইভাবেও মনে রাখে, v1 equal to m1 minus m2 divided by m1 plus m2 into u1 plus 2m2 u2 divided by m1 plus m2। যে যেভাবে মনে রাখা খুশি সে সেইভাবে মনে রাখতে পারো, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তাহলে সংঘর্ষের পরে গাড়ি দুইটা ভিন্ন বেগে চললে এটাই হচ্ছে তার সূত্র। এইখান থেকে এখন 4-5টা ম্যাথ আমরা দেখব, বা 3-4টা ম্যাথ দেখব, কারণ বোর্ডের উপর সৃজনশীলতা আসতেই আছে, সেই ক্লাসে আমরা বেশি বেশি ম্যাথ দেখব। এখন আমি যেহেতু থিওরি বুঝাইলাম, এই ক্লাসটা মেইনলি থিওরির উপর ভিত্তি করে আমি নিচ্ছি, কারণ সৃজনশীল তো করবই, তার আগে যাদের একটু থিওরি প্রয়োজন তাদের জন্য অ্যাকচুয়ালি এই ক্লাসটা। তাহলে যেহেতু থিওরি বুঝলাম, 2-3টা ম্যাথ বুঝে নেই।
তো বেশ কিছু ম্যাথ আমরা যেহেতু দেখবো, আমরা শুরু করতে চাচ্ছি রাজশাহী বোর্ড 23 দ্বারা। দেখো আমি ভাবছিলাম মোটামুটি 2 ঘন্টার উপরে লেগে যাবে, তারপরেও থিওরি গুলা ভালো কাছাকাছি সময়ে শেষ করতে পারছি। দেখো এত ইম্পর্টেন্ট একটা টপিক, এত গুরুত্বপূর্ণ বিষয় তুমি শিখতেছো, এত নতুন বিষয় শিখতেছো, এর জন্য 1.5-2 ঘন্টা সময় তুমি দিবা না? এত অবস্থা তুমি না, তাই না? অবশ্যই সময় দিবা। তাহলে দেখো রাজশাহী বোর্ড 23-এর যে কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনে কি বলছে? আমরা লাস্ট যে টপিক পড়লাম, স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। 950 কেজি ভরের একটি বস্তু যে দিকে যাচ্ছে, 700 কেজি ভরের একটি বস্তু বিপরীত দিকে আসছে। এখানে গাড়ির কথা বলছে আর কি। 950 কেজি ভরের একটি গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে যে দিকে যাচ্ছে, 700 কেজি ভরের একটি গাড়ি ঠিক তার বিপরীত দিকে আসতেছে 65 কিলোমিটার/আওয়ার বেগে। এরপরে এটা হচ্ছে সংঘর্ষ হওয়ার চিত্র, এটা সংঘর্ষ হওয়ার আগ মুহূর্তে চিত্র। বলছে সংঘর্ষের পরে একই বেগে চলে। এই যে একই বেগ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সংঘর্ষের পর একই বেগে চলে মিলিত বস্তুর বেগ বের করতে বলছে। কারণ কি? সংঘর্ষের পরে যেহেতু একই বেগে চলে, সেই বেগের মান বের করব, এবং বের করতে হবে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। তোমাকে আমি মাত্র থিওরি পড়াইছি, যদি সংঘর্ষের পর একই বেগে চলে তাহলে গতিশক্তি সংরক্ষিত হয় না, ভরবেগ সংরক্ষিত হবে। তাহলে চলো ম্যাথ করা যাক। এখন এখানে দুইটা জিনিসের প্রবলেম দেওয়া আছে, এইগুলা কেজিতেই দেওয়া আছে, সমস্যা নাই। ভর যদি কেজিতে না থাকতো তুমি কেজিতে কনভার্ট করবা। প্রবলেম হচ্ছে বেগ হচ্ছে মিটার/আওয়ারে দেওয়া আছে, মিটার/সেকেন্ডে নিতে হবে। তাহলে এখানে এম ওয়ান ধরো হচ্ছে 950 কেজি। একই লাইনে ই1 ধরে ফেলি, ই1 ইকুয়াল টু 50 কিলোমিটার/আওয়ার। এই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিতে হবে। শর্টকাট হচ্ছে 50 কে 1000 দ্বারা গুণ এবং 3600 দ্বারা ভাগ, যেটা হবে সেটাই হচ্ছে মিটার/সেকেন্ড। হইলো কিভাবে এটা দেখতে চাও? তাহলে দেখো এগুলো একটু কিছু কিছু জিনিস মনে রাখবা তোমরা। 50 কিলোমিটার/আওয়ার, পার আওয়ার মানে কি? আওয়ারটা নিচে ভাগ অবস্থায় আছে, আওয়ারটা নিচে ভাগ অবস্থায় আছে। এবার দেখো কিলোমিটার থেকে মিটারে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়, কিলোমিটার থেকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ করতে হয়। আর আওয়ার আছে, আওয়ারকে তোমার মনে করো যে সেকেন্ডে নিতে হবে, তাহলে আওয়ার বড় সেকেন্ড ছোট, তাহলে এটাকে 3600 দ্বারা গুণ করতে হয়। এই হচ্ছে 3600 দ্বারা গুণ করলাম, কারণ 3600 সেকেন্ড সমান সমান 1 ঘন্টা। এই হচ্ছে হিসাবটা, এগুলো তোমরা জানো। তাহলে এটা যদি করো ঘটনা আসবে কত দেখো তো, আসবে কত? তার আগে একটু ছোট করে নাও, 10 10 10 10 কাইটা নাও, কাটলে একটু ছোট হয়। 50 × 10, 50 × 10 মানে হচ্ছে 500, 50 × 10 মানে হচ্ছে 500। এটাকে ভাগ করব 3600 দ্বারা, ভাগ করলে আসবে 13.888 ইকুয়াল টু 13.888 মিটার/সেকেন্ড। ওকে ফাইন। এখন দ্বিতীয় বস্তু যেটা, এটা হচ্ছে প্রথম গাড়ি বা প্রথম বস্তু। প্রথম বস্তু, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো, দ্বিতীয় বস্তু তোমরা কিন্তু সিরিয়াল বাই লিখবা, আমি একটু জায়গা বাঁচানোর জন্য এমন করতেছি। তোমরা ফার্স্ট প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর আদিবেগ, এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখবা। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তুমি ভর m2 ধরো, m2 ইকুয়াল টু দেওয়া আছে 700 কেজি। m2 কত দেওয়া আছে? 700 কেজি। এবং দ্বিতীয় বস্তুর বেগ u2 ইকুয়াল টু, এখানে একটা টুইস্ট আছে, আগে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে নেই, আছে 65, তাই না? 65 কিলোমিটার/আওয়ার ইকুয়াল টু 65 × 1000 ডিভাইডেড বাই 3600, তাইলে হয়ে যাবে মিটার/সেকেন্ড। কিন্তু কথা হচ্ছে দুইটা গাড়ি বিপরীত দিক থেকে আসতেছে, তাহলে একটা গাড়ির দিককে যদি তুমি ধনাত্মক ধরো, আরেকটা গাড়ির বেগকে অবশ্যই ঋণাত্মক ধরতে হবে, তা না হলে গাড়ি দুইটার বেগ একই দিকে বোঝাবে, বেগ ভেক্টর রাশি, এখানে দিক অবশ্যই ধরতে হবে। তাহলে ইউ1 কে যদি তুমি ধনাত্মক ধরো, তাহলে ইউ2 কে তোমার অবশ্যই ঋণাত্মক ধইরা নিতে হবে, এবং শেষ পর্যন্ত ম্যাথের শেষ পর্যন্ত ঋণাত্মক ধইরাই কাজ করতে হবে। তাহলে এখানে কত হবে? 65, 65 গুণ হচ্ছে 10, দুইটা শূন্য, ভাগ হচ্ছে 3600 ইকুয়াল টু 18.05, 18.05 বা 06 ধরে নাও, কারণ এরপর অনেকগুলো সংখ্যা আছে। সো এটা হচ্ছে 18.06 মিটার/সেকেন্ড। এগুলা তোমরা সবাই জানো, এগুলা কনভার্ট করতে তো খুব বেশি সমস্যা না, তাই না? এখন আসো
সংঘর্ষের পর মিলিত বস্তুর বেগ, তো এটা ধরে নেই, ধরি সংঘর্ষের পর মিলিত বেগ সমান সমান ভি ধরে নিলাম। তাহলে দেখো সিরিয়াল বাই হয়ে গেল। আমরা জানি কি, আমরা জানি m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v প্লাস m2v, কারণ সংঘর্ষের পরে একই বেগে যায়। যদি মিলিত বেগে যায় এই ভিটাকে কমন নেওয়া যায়, এই ভিটাকে কমন নিলে, ভি কমন নিলে তুমি অ্যাকচুয়ালি কি পাবা, ভি কমন নিলে পাবা m1 প্লাস m2। তাহলে m1 প্লাস m2 বাম সাইডে এসে ভাগ হয়ে যাবে না, তাহলে v ইকুয়াল টু m1 প্লাস m2, নিচে ভাগ হয়ে গেল, উপরে কি আছে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু, তাহলে m1 এর মান বসাই দাও, m1 কত পাইছো 950 ইনটু u1 এর মান কত পাইছো 13.888 প্লাস m2 এর মান কত পাইছো 700 ইনটু u2 এর মান পাইছো -18.06, এই মাইনাস সহই বসাইতে হবে। m1 হচ্ছে 950 যোগ m2 হচ্ছে 700। তাহলে বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড, অবশ্যই এককটা দিয়ে দিবা। এইবার এটা ক্যালকুলেটরে তুলো, ক্যালকুলেটরে তুললে যা পাবা সেটাই হচ্ছে মিলিত বেগ, ক্যালকুলেটরে তুললে যা পাবা সেটাই মিলিত বেগ 0.3355 0.3355 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার গ নাম্বারের অ্যান্সার। এর পরবর্তী ম্যাথ যেগুলো করব আমি শুধু সরাসরি ম্যাথের প্রশ্ন তুলে মানে সূত্র তুলে ম্যাথ করব, মানগুলো এখান থেকে বসাই দেবো, কাজ শেষ। ঠিক আছে, এটা প্রথম ম্যাথ তো এই জন্য বললাম। তাহলে প্রথম বস্তুর ভর প্রথম বস্তুর আদিবেগ, দ্বিতীয় বস্তুর ভর দ্বিতীয় বস্তুর আদিবেগ, তুমি এইভাবে তুলে নিবা। সংঘর্ষের পরে মিলিত বেগ ভি, এটাকে হচ্ছে তুমি একটু ধরে নিছো যে সংঘর্ষের পরে তাদের মিলিত বেগ হচ্ছে ভি। আমরা কি জানি সংঘর্ষের আগে ভরবেগ সমান সংঘর্ষের পরে ভরবেগ, মিলিত বেগ ভি হলে ভি কমন নেওয়া যায়, ভি ইকুয়াল টু m1 প্লাস m2, এই সাইডে এসে ভাগ হয়, একবারে ডান সাইডে পাঠিয়ে দিলাম। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়। আমি তো জানি গতিশক্তি সংরক্ষিত হবে না, তাও দেখাইতে হবে। সো আমি এক কাজ করব, আমি মুছে দিব, কিন্তু এখানে 50 কিলোমিটার পার আওয়ার কে কনভার্ট করছি না, 13.88 মিটার পার সেকেন্ড লিখে রাখলাম। এখানে 65 কে কনভার্ট করে কত পাইছি 18.06 মিটার পার সেকেন্ড, এটাকেও মাইনাস দিয়ে লিখে রাখলাম কারণ এটাকে আমরা মাইনাস ধরে নিছি। এই হচ্ছে মোটামুটি গ নাম্বার ম্যাথ। বুঝতে পারছি, এটা হচ্ছে সব থেকে সহজ ম্যাথ এবং আসে গ নাম্বারে, এই ম্যাথটাই বেশি আসে যে সংঘর্ষের পরে তারা একই বেগে চলতেছে, তাহলে মিলিত বেগ কত হবে, এই ম্যাথটাই বেশি আসে গ নাম্বারে। এইবার আসো সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ বের করতে হবে, আগে গতিশক্তি পরে গতিশক্তি বের করতে হবে সংরক্ষিত হয়েছে কিনা। এইবার দেখো সংঘর্ষের পরে বস্তু দুইটার বেগ ভি ইকুয়াল টু, যেহেতু এখান থেকে পাইছি এটাকে একটু এখানে লিখে রাখি, এইটাও আমার কাজে লাগবে, 0.3355 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে বেগ, এটা একটু লিখে রাখলাম। ওকে, আচ্ছা এখন আসো পরবর্তী ম্যাথ, গ নাম্বার ম্যাথে কি বলে দেখো। গ নাম্বার ম্যাথে বলে সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ ঠিক আছে কিনা। তাহলে প্রথম হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগের সূত্র কত, m1u1 প্লাস m2u2 সমান সমান, মান বসাবো। m1 কত, এই মানগুলা বসানো খুবই সহজ, 950 ইন্টু u1 কত 13.88 প্লাস m2 কত 700 ইন্টু u2 কত -18.06 ইকুয়াল টু, তাহলে এই হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ। তাহলে এটাকে একবার একটু ক্যালকুলেশনে করো, এটাকে ক্যালকুলেশন করলে কি পাবা আমি একটু ক্যালকুলেশনটা দেখে লিখে দেই, হ্যাঁ সময় বাঁচবে। 553.5 ভরবেগ হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার
পার সেকেন্ড হচ্ছে ভরবেগের একক। এটা হচ্ছে সংঘর্ষের আগে ভরবেগ। তাহলে সংঘর্ষের পরে ভরবেগ বের করো। পরে ভরবেগ, সেই ক্ষেত্রে সূত্র কি? m1 v প্লাস m2 v, যেহেতু v সেম, সমান সমান v যদি তুমি কমন নাও m1 প্লাস m2 ইকুয়াল টু v, দেখো v এর মান পাইছো 0.3355 ইনটু m1 কত 950 যোগ m2 কত 700 কেজি মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, একটু ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন তো সময় লাগবে না, 950 যোগ 700 এর সাথে গুণ করতে হবে 0.3355 ইকুয়াল টু 553.5 553.5 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? অতএব সংঘর্ষের আগে ভরবেগ সংরক্ষিত। তাহলে এই দুইটা থেকে আমি কি ডিসিশন নিতে পারি? এখান থেকে আমি ডিসিশন নিতে পারি ভরবেগ সংরক্ষিত। এবার আসো নিচে, আমি গতিশক্তির জন্য কাজ করি, তোমরা নিচে নিচে করতে থাকবে, তোমাদের তো খাতায় জায়গার অভাব নাই, তাই না? সংঘর্ষের আগে গতিশক্তি, সংঘর্ষের আগে গতিশক্তি, এটা আগে, আমি ডিটেইলস লিখলাম না। সংঘর্ষের আগে গতিশক্তি হচ্ছে হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু m1 হচ্ছে 950 ইনটু u1 এর মান কত? u1 এর মান হচ্ছে 13.88, 13.88 এর উপর কি দিতে হবে? স্কয়ার প্লাস হাফ ইনটু m2 এর মান হচ্ছে 700 ইনটু u2 এর মানে এই যে মাইনাস সহ ধরতে হবে, যদিও স্কয়ার আছে এখানে মাইনাসটা কাটা যাবে, তারপরেও তুমি মান মাইনাস সহই বসাবা, 0.6 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো তো এটা ক্যালকুলেটর করলে কি হয়? এটা করলে হয়, এটা করলে এই ধরনের আসবে 20 5 8 0 জুল, 2,05,800 জুল। এটা হচ্ছে সংঘর্ষের আগের গতিশক্তি। এবার আসো সংঘর্ষের পরের গতিশক্তিটা আমরা এখানে বের করব। পরের গতিশক্তি দেখি সেম আসে কিনা। সংঘর্ষের পরের গতিশক্তি, আমি জানি গতিশক্তি সেম আসবে না, কিন্তু তাও ট্রাই করে দেখো। হাফ m1 v এর মান কত? শুধু v স্কয়ার প্লাস হাফ m2 শুধু v স্কয়ার, হাফ m1 হচ্ছে 950 ইনটু v এর মান কত পাইছো? 0.3355 এর উপর দিবা স্কয়ার প্লাস হাফ m2 এর মান হচ্ছে কত? 700 ইনটু v2 এর মান কত? 0.3355 এর উপর দিয়ে দিবা স্কয়ার ইকুয়াল টু শক্তি, গতিশক্তির একক হচ্ছে জুল। এটা ক্যালকুলেশন করে দেখবেন 92.86, 92.86 জুল। অতএব গতিশক্তি সংরক্ষিত হয় নাই। আমি থিওরিতে বলছি যদি সংঘর্ষের পর তারা একই বেগে চলে তাহলে তাদের গতিশক্তি সংরক্ষিত হবে না, ভরবেগ সংরক্ষিত হবে, এবং এখানে তাই হয়েছে, ভরবেগ সংরক্ষিত হয়েছে। সংঘর্ষের আগে টোটাল ভরবেগ যা ছিল সংঘর্ষের পরে টোটাল ভরবেগ তাই পাওয়া গেছে, কিন্তু এখানে সংঘর্ষের আগের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি মিল পাওয়া যায় নাই, সুতরাং সংঘর্ষ স্থিতিস্থাপক হবে না। যদি এখানে চাইতো সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কিনা, তাহলেও তুমি সেম ভাবেই ম্যাথ করতা এবং বলতা সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, অথবা সংঘর্ষটি অস্থিতিস্থাপক, যেভাবেই বলো সেভাবেই হবে। কথা কি বোঝানো গেল? আর একটা দুইটা ম্যাথ দেখে ক্লাসটা শেষ করি, যেহেতু থিওরি দেখছি এই রিলেটেড ম্যাথ আরেকটু দেখি। দিনাজপুর বোর্ড 22-এর একটা কোশ্চেন, আমি সবার লাস্টে তোমাদের একটা কনসেপ্ট বুঝাইলাম কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে, ওইখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম সিএনজি। এখানে দেখো, এখানে একটা ট্রাক গাড়ি আছে, সেটা হচ্ছে 12,000 কেজি ভরের একটা ট্রাক গাড়ি, তার মানে গাড়িটা খুব লোড। এই গাড়িটা 12 মিটার পার সেকেন্ড বেগে যে দিকে যাচ্ছে, ঠিক তার বিপরীত দিক থেকে 800 কেজি ভরের একটা গাড়ি, মাত্র 800 কেজি ভরের একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, এবং তারা পরস্পর 800 মিটার দূরে আছে।
তারা পরস্পর 800 মিটার দূরে আছে। গ নাম্বারে কোশ্চেনটা করছিল তারা কতক্ষণ পর সংঘর্ষে লিপ্ত হবে। এটা সেকেন্ড চ্যাপ্টারের কোশ্চেন, এটা তোমাদের এইচডব্লিউ এর জন্য ছেড়ে দিলাম। ঘ নাম্বারে বলছে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন আমার সংঘর্ষের পরে গাড়ি দুটির বেগ বের করতে হবে, ভি1 কত ভি2 কত। যেই গাড়িটার বেগ বেশি চেঞ্জ হবে সেই গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ভি1, এই যে ট্রাকের বেগ, দেখো এটা মিটার পার সেকেন্ডেই দেওয়া আছে, ভরও কেজিতেই দেওয়া আছে, সবকিছু গোছানোই আছে। এই ট্রাকের বেগটাকে তুমি একটু ধরে নাও u1 সমান সমান, আর এই যে এইখানে যে ছোট্ট একটা পিকআপ বা বাস বা প্রাইভেট কার যেটাই আছে তার বেগ u2 ধরে নাও। এই যে কোনো একটাকে মাইনাস ধরতে হবে। সো u2 কে আমরা মাইনাস ধরে নিলাম, u2 কে কি ধরে নিলাম, মাইনাস ধরে নিলাম। যদি ধরে নেই তাহলে সংঘর্ষের পর প্রথম গাড়িটার বেগ, এইটার সংঘর্ষের পরের বেগকে ধরে নিলাম v1, এটা হচ্ছে প্রথম গাড়ির বা ওই যে ট্রাকের বেগ, ট্রাক এর বেগ কখন, সংঘর্ষের পর, কথাটা লেখা নিও, ইকুয়াল টু। তাহলে v1 সূত্রটা যেন কিভাবে মনে রাখবো, নিচে যেন কি হয় m1 প্লাস m2, নিচে কোনোই চেঞ্জ হয় না, m1 প্লাস m2। যখন v1 বলবে তখন m1 থেকে শুরু হবে, m1 মাইনাস m2 ইনটু u1, সবকিছুই 1 আগে, এই জায়গাতে হয়ে যাবে 2 m2 u2। আচ্ছা, এটা হচ্ছে সংঘর্ষের পরে ট্রাকের বেগ, শেষ বেগ। এবার সংঘর্ষের পরে এই যে ছোট্ট গাড়িটা আছে, এই ছোট্ট গাড়িটার শেষ বেগ হচ্ছে, ছোট্ট গাড়িটার শেষ বেগ হচ্ছে v2 ইকুয়াল টু, তাহলে v2 যদি হয় হরে m1 প্লাস m2, এটার মধ্যে চেঞ্জ নাই। তাহলে এখন যেহেতু v2 বাদ যাবে m2 থেকে, m2 মাইনাস m1 ইনটু u2, এইখানেও হয়ে যাবে 1, 2m1 u1। দাও মান বসায়া, দেখো চলে আসবে সংঘর্ষের পরে কার বেগ কত হয়, ইকুয়াল মান বসাও। m1 হচ্ছে 12,000 মাইনাস 800, 12,000 থেকে কত বাদ দিব, 800 ইনটু u1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড যোগ 2 ইনটু m2 হচ্ছে 800 ইনটু এর সাথে গুণ হবে u2 এর মান হচ্ছে -20। এই মাইনাসটা কিন্তু অবশ্যই খেয়াল করে দিতে হবে। হরে কি আছে m1 হচ্ছে 12,000 প্লাস m2 হচ্ছে 800। এইবার একটু হাতে ক্যালকুলেশন নাও, মেশিনটা মাইরা দাও, দেখো অ্যান্সার চলে আসবে। এখানেও মান বসায় দাও, m2 এর মান হচ্ছে 800 মাইনাস m1 এর মান হচ্ছে 12,000 ইনটু u2 এর মান হচ্ছে -20 প্লাস 2 ইনটু m1 এর মান হচ্ছে 12,000 ইনটু u1 এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই m1 হচ্ছে 12,000 যোগ 800। মারো, মেশিন মারো, দেখি কে কত ফাস্ট মেশিন চালাইতে পারো। ক্যালকুলেটর নাও হাতে, হাতে নিলে আমি একটু টাইম সেভ করি, আমার এখানে অ্যান্সার বলাই আছে, আমি যেহেতু বোর্ডের কোশ্চেন করাইতেছি, টেস্ট পেপার সলভ করাইতেছি। তাহলে দেখো এই গাড়িটার বেগ হবে 8 মিটার পার সেকেন্ড, এই যেটাকে ক্যালকুলেশন করলে আসবে 8 মিটার পার সেকেন্ড, এবং এই অ্যান্সার সঠিক আছে, অফলাইনে যা করাইছি সবার এটাই আসছে। সো তুমি ক্যালকুলেটর চাপলে এটাই আসবে, আর এইটা হবে 40 মিটার পার সেকেন্ড। এই দেখো v1 এবং v2 পাইছি। এবার কার বেশি ক্ষতি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। দেখো প্রথম গাড়ির বেগ খুব সামান্য কমে, খুব সামান্য কমে, প্রথম গাড়ির বেগ খুব সামান্য কমে। এটা 12 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, এখন 8 মিটার পার সেকেন্ডে যাবে, এবং যেই দিকে যাবে মজার কথা হচ্ছে ওই দিকেই যাইতে থাকবে, যেই দিকে যাচ্ছিল ওই দিকেই যাইতে থাকবে, এর বেগের পরিবর্তন হবে, দিকের পরিবর্তন হবে না। বেগের বেগ সামান্য পরিবর্তন, বেগের পরিবর্তন, দিকের পরিবর্তন হয় না। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দেখো 40 মিটার পার সেকেন্ড, এইখানে একটা বোঝার বিষয় আছে, সে কিন্তু এই দিকে আসতেছিল 20 মিটার পার সেকেন্ডে, বড় গাড়ির দিকে 20 মিটার পার সেকেন্ডে আসতেছিল, কিন্তু বড় গাড়ির সাথে সংঘর্ষে ধাক্কা লাগার ফলে তার বেগ হয়ে গেছে বিপরীত দিকে 40 মিটার পার সেকেন্ড। অর্থাৎ যেহেতু এখানে অ্যান্সার প্লাস আসছে, তাহলে প্লাস দিক ধরে নিছিলাম কার, ট্রাক যেই দিকে যাচ্ছে সেই দিকটাকে আমরা পজিটিভ ধরে নিছিলাম। অ্যান্সার যেহেতু পজিটিভ আসছে, তাহলে ট্রাক যেই দিকে যাচ্ছিল এই যে ছোট গাড়িটা এখন সেই দিকেই যাবে। অর্থাৎ ছোট গাড়িটা ট্রাকের দিকে আসতেছিল, এখন সে উল্টায় গেছে, ট্রাকের সাথে সংঘর্ষ লাগা পিছনের দিকে পিছাই গেছে। তাহলে তার বেগের পরিবর্তন কত হয়েছে বলতে পারবা?
তার বেগের পরিবর্তন হয় হচ্ছে আগে ছিল -20, তার মানে এই দিকে আসতেছিল, এখন ওই দিকে চলে গেছে। তাহলে এই মাইনাস তো চেঞ্জ হয়েছেই, আরো হচ্ছে এই যে তার যে -20, তাহলে তার বর্তমান বেগের পরিবর্তন হয়েছে 60 মিটার/সেকেন্ড বেগের পরিবর্তন হয়েছে। অর্থাৎ সে আসতেছিল সামনে, ধাক্কা খায়া চলে গেছে পেছনে, তাহলে যেই বেগে সামনে আসতেছিল সেটাও চেঞ্জ হয়েছে, আরো নতুন করে 40 মিটার বেগ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ তার টোটাল বেগের পরিবর্তন হয়েছে হচ্ছে 60। পরিবর্তনটা কিভাবে করব? পরিবর্তন সব সময় শেষ বেগ বিয়োগ আদি বেগ, সূত্রটা নিশ্চয়ই তোমরা জানো। এখানে শেষ বেগ হচ্ছে 40 বিয়োগ আদি বেগের মান হচ্ছে -20, মাইনাসে মাইনাসে প্লাস, ইকুয়াল টু 60 মিটার/সেকেন্ড। কিভাবে বের করছি বুঝছো তো? আমি হয়তো একটু তাড়াতাড়ি বের করছি। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারছি? তাহলে এইটা কিন্তু খুবই বিপজ্জনক, সুতরাং ছোট গাড়িটি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। ব্যাখ্যা করে দিবা, শেষ অ্যান্সার। আর একটা দুটো কোশ্চেন কি করব? দেখো আরেকটা কোশ্চেন। 10 কেজি ভর এবং 5 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে 20 মিটার ও 30 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। ভালো কথা। কিছুক্ষণ পর বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। এই কথাটা গুরুত্বপূর্ণ। যেহেতু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, তার মানে সংঘর্ষের পর তারা একই বেগে চলবে না, তাদের বেগ ভিন্ন ভিন্ন হবে। সংঘর্ষের পর বস্তুদ্বয়ের মধ্যে কোনটির ভরবেগ বেশি? আর এটা কোনো ম্যাথ। সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি? তাহলে ধরলাম সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগ, প্রথম বস্তুর কি চাইছে? কোনটির ভরবেগ চাইছে? প্রথম বস্তুর ভরবেগ, গতিশক্তিও চাইতে পারতো, একই কথা। প্রথম বস্তুর ভরবেগ হবে, সংঘর্ষের পর প্রথম বস্তুর ভরবেগ হবে m1 v1, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ হবে m2 v2। এই তো, এটা একটু নিচে লিখি, ওইখানে একটু ক্যালকুলেশন করে দিব। সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর ভরবেগ সমান সমান m2 v2। কথা শেষ। এই তো ভরবেগের সূত্র। এটাকে আরেকটু লেখা নাও। ভরবেগকে কি দ্বারা প্রকাশ করো? p দ্বারা। ধরো p1 ইকুয়াল টু এটা, p2 ইকুয়াল টু এটা। লাগবে না? তাও লেখো। এখন তোমার কাছে লাগবে হচ্ছে অ্যাকচুয়ালি v1। লাগবে কি? v1। তুমি চিন্তা করো, এই হচ্ছে প্রথম বস্তু, এটার ভর কত দিছে? এটার ভর দেওয়া আছে মনে করো 10 কেজি। এটার ভর দেওয়া আছে 10 কেজি এবং এর E1 দেওয়া আছে হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এটা এই দিকে যাচ্ছে। আর এই হচ্ছে দ্বিতীয় বস্তু, যার ভর দেওয়া আছে 5 কেজি, সেটা এই দিকেই আসতেছে এবং তার বেগকে তুমি মাইনাস ধরে নাও। একটা প্লাস ধরলে আরেকটা মাইনাস ধরতেই হবে। এটাকে U2 ধরো। তাহলে E1 দেওয়া আছে, U2 দেওয়া আছে। তো প্রথম বস্তুর শেষ বেগকে ধরি হচ্ছে V1 এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগকে ধরি v2। তাহলে চলো v1 v2 বের করো। v1 v2 সূত্র তো এখন তোমার কাছে পানির মতো। v1 v2 উপরে 1 আছে, v1 আছে, তাহলে m1 থেকে m2 বাদ যাবে ইনটু u1 প্লাস এখানে হয়ে যাবে 2 m2 u2। নিচে তো সবগুলোর সেম, m1 প্লাস m2 ইকুয়াল টু, এবং v2 এর মান বের করো। v2 এর মান হচ্ছে m2 মাইনাস m1 ইনটু u2 প্লাস 2 m1 u1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। মান বসাও, মান বসায় অ্যানসার আনো। মান বসায় অ্যানসার আনলে কত আসবে? কত কত কত? এটা আসবে -13.33 মিটার/সেকেন্ড। করে দেখো। আর একটা আসবে কত? 36.66 মিটার/সেকেন্ড। 36.66 মিটার/সেকেন্ড। এইবার বলো, আমি যখন এখানে প্রথম বস্তুর ভরবেগ বের করব, m এর মান তো আমি জানি, m এর মান হচ্ছে 10 ইনটু v1 এর মানকে আমি মাইনাস ধরবো না প্লাস ধরবো? আমি যেহেতু শুধু ভরবেগ বের করতেছি, সুতরাং আমি প্লাস মানটা নিয়ে কাজ করব। কেন কাজ করব? কারণ এখানে মাইনাস দ্বারা শুধু দিক বোঝাইছে, আর আমার এখানে শুধু বেগের মানটা প্রয়োজন। ভরবেগ বের করার জন্য শুধু বেগের মান প্রয়োজন, দিক প্রয়োজন না। এই জন্য এখানে মাইনাস নেওয়ার প্রয়োজন নাই। আর এখানে তো এমনিতেও মাইনাস আসে নাই। ইকুয়াল টু m2 কত? 5 ইনটু v2 কত? 36.66। এই 36.66, হ্যাঁ, v2 হচ্ছে 36.66 আর এটা হচ্ছে -13. তাহলে উপরেরটা কত আসে? প্রথম বস্তুর ভরবেগের মান আসে 133.33, 133.33, আর এইটার মান আসে হচ্ছে 183.3, 183.3।
কেজি মিটার পার সেকেন্ড। আমি একটু জাস্ট এটা একটু গুণ করে দেখি তো। আমি যদিও এখানে তোমাদের করোনার আগে সবগুলো আমি নোট করে নিছি, সো সবগুলোর অ্যান্সারই আমার কাছে আছে, এই জন্য আমি দেখে ফেলি, একটু টাইমও সেভ হয়। আচ্ছা, আর এই কাজটা ক্যালকুলেটর চাপাচাপির কাজ এখন তোমাদের একদম প্রো হয়ে যাইতে হবে, বুঝতে পারলা? আরে একটু বৃষ্টি হয়ে গেল তাই না? আচ্ছা, বৃষ্টি হোক, ভালো হোক, কালো হোক, ধলা হোক, সবই আমাদের সন্তান, রেখে দিলাম এইভাবেই। ওকে, চলো এবার বন্দুকের পশ্চাৎবেগ রিলেটেড একটা ম্যাথ করব। সর্বশেষ কনসেপ্ট এবং আজকের ক্লাসের সর্বশেষ ম্যাথ, এই ম্যাথটাও বন্দুকের পশ্চাৎবেগের ম্যাথটাও এই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকেই আসছে। যদিও আমরা লাস্টে একটা সূত্র দেখব, বন্দুকের ভর বন্দুকের বেগ সমান সমান মাইনাস গুলির ভর গুলির বেগ। এইটার সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটার আশাটাও আমরা দেখব, কিছুক্ষণের মধ্যেই দেখব, ঠিক আছে? তার আগে চলো প্রশ্ন করি। একটি বন্দুক থেকে 250 মিটার পার সেকেন্ড বেগে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোড়া হলো, মানে একটা বন্দুক থেকে গুলি করছো, গুলির ভর দেওয়া আছে 10 গ্রাম এবং গুলির বেগ 250, বন্দুকের ভর আছে 2 কেজি, বন্দুকের পশ্চাৎ বেগ কত বা পেছনের বেগ কত? এই পশ্চাৎ বেগ কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। পশ্চাৎ বেগ কনসেপ্টটা গুরুত্বপূর্ণ। পশ্চাৎ বেগ মানে কি? পেছনের দিকে বেগ। তুমি দেখবা যখন কোনো বন্দুককে ফায়ার করা হয় তখন দেখবে যে এরকম কাঁধের মধ্যে ঠেকানো হয় এবং গুলি করলে কাঁধটা এমন কাঁপুনি দেয়। তার মানে কি? গুলিটা যে ভরবেগে সামনের দিকে যাচ্ছে পেছনের দিকে ঠিক সেই ভরবেগটাই কাজ করতেছে। এটা নিউটনের তৃতীয় সূত্র, সমান ও বিপরীত প্রতিক্রিয়া। কথা কি বুঝাইতে পারছি? এবং দুইটা প্রতিক্রিয়া বিপরীত হবে, গুলি সামনের দিকে ছুটতেছে, পশ্চাৎ বেগ পিছনের দিকে হবে। তোমরা কখন একটু টিভিতে বা ফোনে যদি দেখো যে কামান বা ট্যাঙ্ক থেকে যখন মিসাইল ছোড়া হয় না, ট্যাঙ্ক থেকে যখন গোলাগুলা ছোড়া হয়, বোমাগুলা মারা হয়, তখন দেখবে ট্যাঙ্ক পিছনে চলে আসে। আর্টিলারি থেকে যখন গোলা ছোড়া হয়, আর্টিলারি পিছনের দিকে একটা বেগ দেয়। এই বেগগুলাকে বলা হয় পশ্চাৎ বেগ। এই বেগগুলাকে অ্যাভয়েড করা যায় না। এই জন্য দেখবা ছোট ছোট যে বন্দুকগুলা আছে, এই যে পুলিশরা যে ব্যবহার করে রিভলভার গুলা, হ্যাঁ, এগুলাতে হচ্ছে রেঞ্জ কম, এটা বেশি দূরে গুলি করতে পারবে না। আর স্নাইপার যেগুলা অনেক দূরে এইম করা হয়, ওই স্নাইপার গুলা কিন্তু অনেক বড় থাকে, অনেক ভারী থাকে, কারণ ওইখান থেকে বের হওয়া গুলিটাও বেশি, ভরবেগও বেশি, অনেক দূরে অ্যাকুরেসির সাথে আঘাত করতে হয়। এই জন্য স্নাইপারটার ভর অনেক বেশি থাকবে। তা নাহলে কি হবে জানো? তুমি যে এরকম গুলি করতে যাবা, পশ্চাৎ বেগের কারণে বন্দুকটা এসে তোমার নাকে লাগে, তোমার নাক টাক সব ভাঙ্গা যাবে। কথা কি বোঝানো গেল? এই হচ্ছে হিসাবটা। এখন এখানে এই যে দেখো কি কি আছে, এইখানে দেখো মনে করো বন্দুকের ভর, বন্দুকের ভরকে যদি m1 ধরো, তাহলে বন্দুকের বন্দুকের ভর m1 সমান সমান, মানে এটা কিভাবে এই সূত্রতে আসলো ওইটা একটু দেখাচ্ছি। বন্দুকের ভর m1 সমান দেওয়া আছে 2 কেজি এবং গুলির ভর, গুলির ভরকে তাহলে তুমি m2 ধরো, বন্দুকের সব m1 ধরলাম, গুলির সব m2 ধরলাম, তাহলে গুলির ভর দেওয়া আছে 10 গ্রাম। 10 কে 1000 দ্বারা ভাগ করলে কত হয়? 0.01 কেজি। 10 ভাগ 1000, 3 শূন্য, 3 ঘর আগে আসবে, 2 ঘর আছে, আরেক ঘর আগে দশমিক, কাজ শেষ। বুঝতে পারলাম? তাহলে বন্দুকের আদিবেগ, গুলির আদিবেগ, এগুলো একটু বের করে নেই। গুলি যখন করবা তারপরেই পশ্চাৎ বেগটা পাবা, গুলি করার আগ পর্যন্ত বন্দুকের কোনো বেগ থাকবে না, তার মানে আদিবেগ শূন্য। এবং গুলি করার আগ পর্যন্ত গুলিরও তো কোনো বেগ থাকবে না, তার মানে গুলির আদিবেগ বন্দুকের আদিবেগ দুইটাই শূন্য। বন্দুকের আদিবেগ u1 এটা 0, আর গুলির আদিবেগ u2 এটাও 0। গুলির শেষ বেগ যেটা এটা দেওয়া আছে, গুলির শেষ বেগ হচ্ছে v2, v2 ইকুয়াল টু দেওয়া আছে কত? 250 মিটার পার সেকেন্ড। গুলি সবকিছু 2, তাহলে বন্দুকের শেষ বেগ, যেটাই আমরা পশ্চাৎ বেগ নামে জানি, v1 ইকুয়াল টু হোয়াট? এটাই হচ্ছে তোমার এখানকার কোশ্চেন। সূত্র বসাও। সূত্রতে কি হবে? m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান হবে। যেহেতু u1 0 পুরাটা 0, যেহেতু u2 0 তাহলেও পুরাটা 0, তাহলে বাম সাইড পুরাটাই 0 ইকুয়াল টু ডান সাইডে m1
v1 প্লাস m2 v2। এখন আমি যেহেতু v1 এর মান বের করব, তাহলে দেখো তো আমি লিখতে পারি v1 যদি বাম সাইডে আসে বা m2 v2 বাম সাইডে আসলে একটা তো মাইনাস হবে, তাহলে v1 m1 v1 ইকুয়াল টু মাইনাস m2 v2। এই যে দেখো এইখানে এটা হচ্ছে বন্দুকের ভর, বন্দুকের পশ্চাৎ বেগ, গুলির ভর, গুলির বেগ। এটাকে আমরা সংক্ষেপে লেখার জন্য বন্দুকের ভরকে বড় হাতের এম এবং গুলির ভরকে ছোট হাতের এম, বন্দুকের বেগকে বড় হাতের ভি ক্যাপিটাল ভি, গুলির বেগকে স্মল ভি, অথবা তুমি ইউ দ্বারাও প্রকাশ করতে পারো। সো পশ্চাৎ বেগের ম্যাথ আসলে তুমি সরাসরি এই সূত্রটা ব্যবহার করতে পারবা পারবা পারবা, সরাসরি লিখবা পশ্চাৎ বেগের ক্ষেত্রে। কথা কি বোঝানো গেল? তারপরে মান বসাই দাও, দেখো v1 ইকুয়াল টু মাইনাস m2 v2 ডিভাইডেড বাই m1, এত বা v1 ইকুয়াল টু মাইনাস, এটা বিপরীত মাইনাস, যেহেতু গুলির বেগকে আমি পজিটিভ ধরছি তাহলে বন্দুকের বেগ কি হবে? মাইনাস আসবে। দেখো অটোমেটিক ভাবে মাইনাস আসতেছে, পশ্চাৎ বেগ সবসময় নেগেটিভ হবে। তাহলে m2 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 কত আছে দেখো তো, খুঁজে বের করো খুঁজে বের করো খুঁজে বের করো। এই যে m2 0.01 ইনটু এর সাথে আছে হচ্ছে v2 v2 v2, দেখো তো v2 কত, 250 মিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই m1 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 হচ্ছে 2 কেজি 2 কেজি এত বা, তাহলে v1 ইকুয়াল টু, এটাকে একটু ক্যালকুলেশন করে ফেললেই হয়, 0.01 ইনটু 250 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 1.25 মাইনাস 1.25 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে গুলির পশ্চাৎ বেগ। তুমি সরাসরি এই সূত্র দ্বারা করবা, v ইকুয়াল টু মাইনাস m স্মল বি অথবা ইউ ব্যবহার করো ডিভাইডেড বাই এম, এইটা দ্বারা বন্দুকের পশ্চাৎ বেগ বের করে ফেলবা। কথা কি বুঝাইতে পারলাম? সো এটাকে ভি না ধরা এটাকে ইউ ধরো, এটাই সব থেকে সুবিধা হয়, তাহলে আর কনফিউশন হবে না। এখন কথা হচ্ছে এইখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই পশ্চাৎ বেগের মান যত বেশি হবে তুমি এইম করাটা, লক্ষ্যবস্তুকে আঘাত করাটা তত কষ্টকর হয়ে যাবে, কারণ তুমি তো ঠিক থাকতে পারবা না, তোমাকে ঝাঁকুনি দিয়ে সরাই ফেলবে। তাহলে পশ্চাৎ বেগের মান কমানো উচিত। কি কি শর্ত অ্যাপ্লাই করলে পশ্চাৎ বেগের মান কমে, এটা তোমাদের ম্যাথ আছে। সেটা হচ্ছে এই দেখো এম হচ্ছে, এম এবং ইউ এই দুইটা হচ্ছে বেগের সমানুপাতিক, অর্থাৎ বন্দুকের গুলির ভর যত বাড়বে পশ্চাৎ বেগের মান তত বাড়তে থাকবে, গুলির বেগ যত বাড়বে পশ্চাৎ বেগের মান তত বাড়তে থাকবে। তাহলে আমি যদি গুলির ভরকে কমাই তাহলে পশ্চাৎ বেগ কমে যাবে, আমি যদি গুলির বেগকে কমাই তাহলেও পশ্চাৎ বেগ কমবে। তো আমাকে যখন বলবে কি কি শর্তে অ্যাপ্লাই করলে, তখন আমি গুলির ভরকে অর্ধেক করব, অর্ধেক করে দেখবো পশ্চাৎ বেগ অর্ধেক হয়ে গেছে। আমি গুলির বেগকে অর্ধেক করে দেখবো, দেখবো পশ্চাৎ বেগ অর্ধেক হয়ে গেছে। তাহলে উপরে যেগুলো আছে এগুলা কি? সমানুপাত। সমানুপাত মানে কি? একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। গুলির ভর কমবে পশ্চাৎ বেগ কমবে, গুলির বেগ কমবে পশ্চাৎ বেগ কমবে। আর এই যে নিচে যেটা আছে এম এর বন্দুকের ভরের সাথে সম্পর্ক, এটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? একটা বৃদ্ধি পাইলে আরেকটা হ্রাস পায়, অর্থাৎ আমি যদি বন্দুকের ভর 2 কেজি থেকে বাড়িয়ে 4 কেজি করি তাহলে কিন্তু পশ্চাৎ বেগের মান কমে অর্ধেক হয়ে যাবে। সো এই তিনটা অ্যাপ্লাই করব এবং এই তিনটা অ্যাপ্লাই করে আমি প্রতি ক্ষেত্রে পশ্চাৎ বেগের মান বের করে দেখাবো। কিভাবে বের করব? ভি ইকুয়াল টু মাইনাস এম এর মান কত আছে? 10 গ্রাম আছে, তো তুমি 10 কে 2 দ্বারা ভাগ করো। 10 গ্রাম মানে কি? এই যে 0.01 কেজি, এটাকে 2 দ্বারা ভাগ করো। সেই ক্ষেত্রে ইউ কে চেঞ্জ করার দরকার নাই, 250 ডিভাইডেড বাই 2, এটা করে দেখো বেগ কমে যাবে। আবার তুমি এক কাজ করো, ভি ইকুয়াল টু এই যে নিচের 2 আছে না, এই নিচের 2 কে 4 বানাই দাও, উপরে যা আছে 0.01 ইন্টু 250, এটা ঠিক রাখো, তাইলেও দেখো পশ্চাৎ বেগ কমবে। এইভাবে তিনটা শর্ত অ্যাপ্লাই করে আমরা পশ্চাৎ বেগ কমাইতে পারি। তাহলে পশ্চাৎ বেগের সূত্র এটা ব্যবহার করব। আসছে কোথা থেকে? সংঘর্ষের আগে ভরবেগ এবং পরে ভরবেগ থেকে আসছে। যখন আমি টেস্ট পেপারে সৃজনশীল করাবো পশ্চাৎ বেগের ম্যাথ থাকবে এবং তক্তার ম্যাথ থাকবে, একটা বন্দুক তক্তা ভেদ করতে পারবে কিনা। তৃতীয় চ্যাপ্টারের মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ম্যাথটা 2018-19-20 এই সময়টাতে বেশি আসতো। সো তোমাদের 26-এ কেন জানি আমার মনের মধ্যে একটু মনে হচ্ছে তোমাদের 26 পরীক্ষার্থীদের জন্য বন্দুকের গুলি কয়টা তক্তা ভেদ করতে পারবে বা বাকি তক্তার পুরুত্ব ভেদ করতে পারবে কিনা এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা আছে।
সো পরবর্তী ক্লাসে আমি কথা বলবো ঘর্ষণ রিলেটেড কথাবার্তা। ঘর্ষণ কি, ঘর্ষণ বল কি, ঘর্ষণ বল রিলেটেড কি কি ম্যাথ আছে, পরবর্তী ক্লাস হবে। এরপরে কপি কলের উপরে ছোট্ট একটা ক্লাস হবে। এরপরে 2025-এর টেস্ট পেপার সলভের একটা ক্লাস হবে, এবং 26-এর তোমরা যারা টেস্ট পরীক্ষার্থী তোমাদের যে টেস্ট পেপার আসবে তখনও ক্লাস পাবা ইনশাল্লাহ। মোটামুটি তাড়াতাড়ি শেষ করতে পারছি। এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এতগুলা টপিক বোঝানোর জন্য এইটুকু সময় খুবই যৌক্তিক, এবং এইটুকু সময় তোমাকে স্পেন্ড করতে হবে, এবং আমি চেষ্টা করছি অনেক দ্রুত বোঝানোর জন্য। সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।